রক্তিম প্রেম লিখেছেন শুভাকাঙ্ক্ষী লিখনি পর্ব ৪। রাত ১০টা ছুঁই ছুঁই প্রচণ্ড ঝড়ের মধ্যে হাইওয়ে রাস্তা ধরে ছুটেছে ব্ল্যাক মার্সিডিজ। আকাশের ভারী বর্ষণ আর মেঘের গর্জনে পৈশাচিক রূপ নিয়েছে প্রকৃতি। একটু পরপর বিদ্যুৎ চমকাচ্ছে। তারা দক্ষ হাতে এই তুমুল ঝড়ের ভেতরে রাফানকে ফিরিয়ে আনতে বের হয়েছে। আজই তার প্রায়শ্চিত্ত করার সময়, নিজের ভুল সূত্রে আগলে নেওয়ার সময়, নিজের জিনিস নিজের কাছে গুছিয়ে নেওয়ার সময়। তারা গাড়ি চালাচ্ছে আর নিজের আনমনে বলে বেড়াচ্ছে, আমি আসছি মিস্টার ক্রিমিনাল, তোমার ফ্লাওয়ার আসছেন, জাস্ট একটু সময় অপেক্ষা করো। আমি আর কোনোদিনও তোমার মনে কষ্ট দেব না, প্রমিস করছি। তুমি আমাকে যেভাবে সবসময় আগলে রাখো, আমি তার প্রতিদান দেব। তুমি আমার জীবনের প্রথম থেকে শেষ অধ্যায় পরিপূর্ণতা। তোমাকে ছাড়া যে তোমার ফ্লাওয়ার আজীবন অসম্পূর্ণ। তারা একটু থেমে নিজের বাম হাতে গাড়ির স্টিয়ারিং ধরে ডান হাতের উল্টো পিঠ দিয়ে নিজের চোখ মুছল। গায়ের সেই সকালের চুড়িদার থাকলেও এই মুহূর্তে তারা চুলগুলো ছাড়া অবস্থায় পিঠে বুকের দুই পাশে ঝুলে আছে। ঢেউ খেলানো চুলগুলোর ফাঁকে ফাঁকে কয়েক ফোঁটা বৃষ্টির পানি ঝকঝক করেছে। পুরোপুরি ভিজেনি চুল। এই চুলগুলোর জন্য ড্রাইভিংয়ে খুব সমস্যা হচ্ছিল ওর। তাই হাইওয়ে থেকে নামার পর গাড়ির কয়েক সেকেন্ডের জন্য থামিয়ে হাতে খোপা করে আবার আগের স্পিডে গাড়ি চালানো শুরু করলো। চোখের অশ্রুধারা অনবরত বেড়েই চলেছে। না, এটা কোনো নাকাবির কান্না নয়। এই কান্নায় নিজের অপরাধবোধের জন্য ঝরে পড়েছে। নিজের অন্যায় আর ভালোবাসা মানুষকে বারবার কষ্ট দেওয়ার জন্য বেড়ে চলেছে। আর সেই ভুল শুধরানোর আশায় ভালোবাসাকে আবার নিজের কাছে পাওয়ার আকুতির জন্য ঝরেছে। দীর্ঘ ৩ ঘন্টা ড্রাইভ করে রাত 12:30টার দিকে তারা একটা বাংলোর সামনে এসে গাড়ি থামালো। বাংলো বাড়ির আর তার পরিবেশটা একদম বাংলোর সুপরিচিত ইতিহাসের বাড়িগুলোর মতো। বাঁশ কাঠ খড় মিলিয়ে তৈরি হয়েছে এই বাড়িটি। এটা রাফান তৈরি করেছিল অনেক আগে, তার পছন্দের মতো প্রাকৃতিক থিম দিয়ে বানানো হয়েছিল। বাড়িটা পুরো আহরণে বিভিন্ন ফুল গাছ দিয়ে আবৃত। তারা বাড়ির গেটের ভেতরে ঢোকে। সেখানকার বডিগার্ড এবং দারোয়ান তারা চেনা। তারা জানে রাফানের যখন আগে মন খারাপ হতো তখন রাফান এখানে এসে বসে থাকতো, নিজের মতো কিছুটা সময় কাটাতো। রাফান কয়েকবারই এখানে নিয়ে এসেছিল ওকে। আর রাফান চলে যাওয়ার পর তারাও মাঝে মাঝে এখানে এসে ঘুরে যেত। তাই এখনকার সব কিছুই ওর পরিচিত। যেহেতু সেখানকার সবাই ওকে চেনে, তাই ভেতরে ঢোকার জন্য কেউ বাধা দিল না। সংকোচ সে ভেতরে ঢুকে দেখল বাগানের ভিতরে রাফানের বাইক রাখা আছে। তারা মনে মনে স্বস্তির নিঃশ্বাস নিতে গিয়েও আবার থেমে গেল। চিন্তা আরও বেড়ে গেল যখন দেখল বাইকটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে কিছু কিছু পার্টস ভাঙা। হ্যাঁ, চালানো যাবে, তবে দেখে মনে হচ্ছিল যে আসার সময় হয়তো কিছু হয়েছিল। তার মন খচ করে ওঠে, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। গিটারের শব্দ ভেসে আসছে দোতলার ছাদ থেকে, আর হালকা গুনগুন আওয়াজ পাওয়া যাচ্ছিল পুরুষালী কণ্ঠের। গানটা যে রাফান গাইছে আর খুব জোরেই গাইছে সেটা বুঝতে সময় লাগলো না, কারণ গানটা জোরে গাওয়ার কারণেই এই বৃষ্টিতে গানের আওয়াজ ভেসে আসছে। এই বৃষ্টির মাঝখানে একবার থেমেছিল, আবার আগের বেগে ঝরে পড়া শুরু করেছে ৮ ঘন্টা ধরে। গাড়ি থেকে নামতেই তার সম্পূর্ণ শরীর ভিজে যায়, কিন্তু তাতে কোনো হেলদোল নেই তার। তারা ধীর পায়ে বাংলোর ভিতরে প্রবেশ করে সিঁড়ি বেয়ে ছাদে যাওয়ার রাস্তা ধরে। সাথে প্রবেশের সময় গানের কিছু লাইন তার কানে আসতে থাকে গিটারের সুরে, যেন কোনো উদাস প্রেমিক তার গম্ভীর ভালোবাসার ব্যর্থতা জানাচ্ছে, সাক্ষী রাখতে চাইছে প্রকৃতিকে, বিচার দিচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তার কাছে। গিটারের আওয়াজেও যেন আজ উদাসীনতা ভর করে আছে। গানের লাইনগুলো ঠিক তারার বুকে বিঁধে যায়। নিজের স্বামী, নিজের প্রেমিক তার, সে তার ব্যাপারে যেন নালিশ জানাচ্ছে সকলের কাছে। তারা ছাদের দরজার কাছে এসে থমকে দাঁড়ায়। গানের লাইনগুলো তারাকে এগুলোর জন্য বাধা দিচ্ছে। মনের অনুরাগে বাজে এগুন রাগিনী, কাছে কাছে এসে কেন আসতে পারিনি। দম করে গিটারের আওয়াজ থেমে যায়, থেমে থেমে সাথে সাথে যায় গানের গলাও। শুধু বেজে যাচ্ছে বৃষ্টির পৈশাচিক নৃত্যের আওয়াজ। একজন দীর্ঘকায় শরীরের পুরুষ উন্মুক্ত গায়ে বসে আছে, পরনে শুধু একটা কালো ট্রাউজার। হাতের পেশিবহুল বাহুগুলো তার শরীরের ক্ষমতার কথা জানান দিচ্ছে। বৃষ্টিতে ভেজা চুলগুলো কপালে ঘাড়ে নেমে বেয়ে আছে, আর তা থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে। বৃষ্টির ভারী ভারী ফোঁটাগুলো এই উন্মুক্ত গায়ে ঠিক তবলা বাজানোর মতো ঝরেছে, আর তাতে ভেজা শরীরটা আরও আকর্ষণীয় লাগছে। রাতের আধারে চাঁদের আলো আর ছোট একটা হলুদ রঙের নিবু নিবু বাতিতে শরীর সোনালি বর্ণ ধারণ করে সোনার মতোই চিকচিক করেছে। কিন্তু হঠাৎ করে সেই সোনালি আলো নিভে শুধু রুটির মতো গোল চাঁদের আলোয় আলোকিত করেছে তাকে। সোনালি রঙের আভা ছড়ানো বাদ দিয়ে রূপালি রঙের আভা নিজের জায়গা দখল করে নিয়েছে। ডিমারে বসে সেই সুদর্শন গম্ভীর পুরুষ, যার মুখে গাম্ভীর্য আর হাতের গিটারটা বাম হাতে নিচে দাঁড় করিয়ে রাখা আছে। সে এক মনে আকাশের দিকে চোখ বন্ধ করে মাথা উঁচু করে বৃষ্টির ফোঁটা গ্রহণ করেছে। তার পায়ের ওপরে মাথা রেখে অনবরত কেঁদে বৃষ্টিতে নিজের গা ভাসাচ্ছে এক প্রেয়সী। হ্যাঁ,
প্রেয়সীর সেই পুরুষটি ব্যক্তিগত, তাই অঝরে কোলে মাথা রেখে নিজের মনের সবকিছু প্রকাশ করতে কোনো দ্বিধা হচ্ছে না তার। তারা এসে ঝাঁপিয়ে পড়েছে রাফানের কোলে। ছাদের আর্টিফিশিয়াল ঘাসের উপরে বসে রাফানের কোলে মাথা রেখে নিজের লক্ষ লক্ষ অশ্রু বিসর্জন দিয়ে মনের কথা বলে যাচ্ছে। আই এম সরি, আই রিয়েলি ভেরি ভেরি সরি। আই নিড ইউ, মিস্টার ক্রিমিনাল। আই ক্যান নট লিভ উইদাউট ইউ। প্লিজ ফরগিভ মি। আই হ্যাভ রিটার্ন টু ইউ। প্লিজ ফরগিভ মি। আমি জানি আমি অন্যায় করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, ভুল বুঝেছি। আমার অবস্থানটা তোমার দিক দিয়ে বিবেচনা করিনি। অনেক স্বার্থপর আমি, অনেক অনেক। কিন্তু বিশ্বাস করো, আমি পারবো না তোমায় ছাড়া থাকতে, পারবো না। তুমি আমার দেওয়া সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ পূর্ণতা, যা তোমায় ছাড়া অপূর্ণ। তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তোমাতেই আমি নিবদ্ধ। ফিরিয়ে দিও না আমায়। এবার ফিরিয়ে দিলে, দূরে সরে গেলে আমার উপন্যাসের চেয়ে আমাবস্যার উদাহরণ হয়ে যাবে। তারা এতগুলো কথাতেও রাফানের চোখের গাম্ভীর্য পাল্টায় না, কিন্তু রাফান ধীরে ধীরে সোজা হয়ে বসে। তারা পাও ধরে নিজের পা থেকে সরিয়ে দাঁড় করিয়ে দেয় রাফানের সোজা হয়ে বসাতে। আর তারা দাঁড়িয়ে থাকাতেও মাত্র 2-3 ইঞ্চির ছোট দেখাচ্ছে রাফানকে। রাফান তার বাহু ধরে গম্ভীর কণ্ঠে অধিকারের দাবি ফুটিয়ে বলে, লুক অ্যাট মি ফ্লাওয়ার। আমার পায়ের কাছে কেন বসলে? আমি বলেছি না তোমার স্থান আমার পায়ে কোনোদিনও হবে না? তাহলে কেন করলে এই কাজ? আর এসব নাটকের মানে কি? তুমি কার ওয়াইফ সেটা কি ভুলে গেলে? তোমার কি মনে হয় রাফান ইব্রাহিম সাকা খেয়ে পাকা হয়ে বসে থাকবে? তুমি রাগটা ভাঙালে সে আর তোমার কাছে যাবে না। এসব ফালতু চিন্তা ভাবনা নিজের মাথা থেকে এখনই বের করো, না হলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আর এই বৃষ্টির ভেতর বাড়ি থেকে বের হওয়ার পারমিশন কে দিল তোমায়? নিজেকে কি এখন আমার চেয়ে বড় মনে করো? ঠ্যাং খোড়া করে ফেলবো একেবারে, অবাধ্য কোথাকার। একবার শুধু ঠান্ডা লাগুক, মেরে কানে তন্ডা ফাটিয়ে দেব। সব কথাগুলো ঠিকই ছিল, কিন্তু শেষের কথাগুলো রাফান ধমকের সুরে বলে হাত উঁচিয়ে থাপ্পড় দিতে নিয়েও থেমে যায়। তারা চোখমুখ কুচকে ভয়ে খানিকটা বেঁকে গিয়ে আবার সোজা হয়ে উঁচ বুকের মতো দেখছে। চোখের সামনে যেন আবার সেই আগেকার রাফানকে দেখছে, কেয়ার করবে অথচ শাসনের ভঙ্গিতে। এইসব থেকে তারা মুচকি মুচকি হেসে ফেলল। তারার মুখে হাসি থেকে রাফান আরও রেখে গিয়ে ধমকের স্বরে বলে, হাসতো কেন? আমার জকিং উইথ ইউ রিয়েলি ফ্লাওয়ার? বেশি আজকারা পেয়ে গেছো না? শুধু আজকে আমার বাড়িতে কেউ থাকে না বলে তোমাকে আমি এখনও অফিসে যেতে পারমিশন দিচ্ছি, যেন তোমাকে সবসময় আমার চোখের সামনে রাখতে পারি। না হলে তোমার বাড়িতে থেকে বের হওয়ার আমি ছুটিয়ে কবে দিতাম। তারা আগে বলো, এখানে কেন এসেছ? রাফানের কথা শুনে এবার তারা রেগে গেল। আবার নতুন গম্ভীর মোড়া মুখে তারার মতো নিজের পার্সোনালিটি চেঞ্জ করে তীক্ষ্ণ চোখে রাগী স্বরে বলল, এসেছি বেশ করেছি। তুমি কেন আমাকে রেখে চলে আসলে? এই বৃষ্টিতে আমি বের হয়েছি বলে বকেছ, আর নিজে বাইক নিয়ে বের হয়েছ। এখন আমি বকি? সবসময় নিজের জোর জবরদস্তি চালাও, কিন্তু নিজের কথাটা ভাবো না। শুধুই কি তোমাকে বেপরোয়া আর ক্রিমিনাল বলি? এরপর আমিও যদি তোমার এরকম কাণ্ড দেখি, তাহলে একেবারে বন্দুকের নল ঢুকিয়ে দেবো মুখে, বলে দিলাম। তারা কথা শুনে এতক্ষণের মুখের গাম্ভীর্য ভাবটাই ইতি টেনে জোরে জোরে পেট ধরে হেসে পেল রাফান। হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে ডিভানে বসে। তারা তাকিয়ে আছে মুগ্ধ নয়নে। এরকম ভাবে রাফানকে দেখা পৃথিবীর সবচেয়ে দামি হীরার মতোই রেয়ার। অমাবস্যার আগে দিন যেমন চাঁদ দেখতে মানুষ হিমশিম খেতে হয়, দেখাই যায় না। রাফানের এই হাসিটাও তেমন। তারা রাফানের এই মন ভোলানো হাসি দেখে নিজেও গম্ভীর ভাব থেকে ফিরে আসে। চোখে মুখে সন্তুষ্টর ছায়া আর উষ্ণতার ছায়া। রাফান জোরে জোরে হাসছিল, নিজের তাল মেলাতে না পেরে দুলছিল এদিক ওদিকে। হাসতে হাসতে হাতটা টেবিলের সাথে বাড়ি খেতে আহ বলে হালকা আওয়াজ করলো। তারা দেখলো রাফানের ডান হাতে অনেকটাই কেটে গিয়েছে, কোনোর নিচে অনেকখানি জায়গা চুলে গিয়েছে। তারা চিন্তিত মুখে হাতটা টান দিতে যাবে, অমনি রাফান তারা হাত ধরে হ্যাঁচকা টান মেরে নিজের কোলে বসিয়ে দিল। তারা দুই পা নিচে কোমরে দুই পাশে জড়িয়ে নিল। তারা পায়ের ধাক্কায় টেবিলের সাথে হেলাম দিয়ে রাখা গিটারটা নিচে পড়তে গেল। যদিও বৃষ্টিও এমন মনের মাধুরী মিলিয়ে ধীরে ধীরে পড়ে রোমান্টিক মুহূর্ত তৈরি করেছে, কিন্তু রাফানের তাতে ভুরুক্ষেপ নেই। তারাকে নিজের কোলে নিয়ে রাফান দুটো ঠোঁট জোরপূর্বক পরস্পরের সাথে মিলিয়ে দেয়। দুজনের চোখে গম্ভীর হয়ে ওঠে। নিশালা দৃষ্টিতে চোখের পাপড়ি একবার খুলছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে দীর্ঘ সময়ের জন্য। রাফান তারার কোমর ধরে আরও শক্ত করে আরও একেবারে কাছে নিজের বুকের সাথে মিলিয়ে ফেলে, যেন 0.000001 সেন্টিমিটারের দূরত্ব কেউ তাদের মাঝে তৈরি করতে না পারে। রাফান তারাকে নিজের উন্মুক্ত খোলা বুকের সাথে মিলিয়ে ফেলে। তারার ভারী শ্বাস ভারী হতে থাকে। ঠোঁট একটু প্রশস্ত হয়ে ফাঁকার সৃষ্টি করে শ্বাস নেয়। রাফান তারার ঠোঁট থেকে নেমে নিজের মুখ গলার কাছে নিয়ে আসে। উন্মাদের মতো চুম্বনে বেগুনি রঙের দাগ ফেলাতে থাকে গলায়। তারা রাফানের ঘাড়ে বুকে খামচে ধরে। আরও বেশি পাগল হয়ে যায় রাফান।
তারার গালে ঘাড়ে ঠোঁট বেয়ে পড়া পানির পোনাগুলো খুশে নিতে থাকে আলতো ঠোঁটের স্পর্শে। এবার আর কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। রাফান তারাকে ওভাবে নিজের কোমরে পেঁচিয়ে ধীরে ধীরে বাংলোর ভেতরে ঢোকে। নিজের রুমে গিয়ে ভেজা পোশাকে বিছানার উপর শুয়ে দেয়। খোলা চুলগুলো সরিয়ে দেয় পিঠের নিচ থেকে। ঘরের সব লাইটগুলো একে একে অফ হয়ে যায় রাফানের হাতের এক হাততালিতে। অন্ধকারের ঘরে দুজনের ভারী নিঃশ্বাসের আওয়াজ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। রাফান তারার গানের কাছে মুখ নিয়ে হাসকে স্বরে বলে, নিচের থেকে যখন আমার কাছে এসেছ আর পালাতে পারবে না। আজ টাই নেই বলে কি হয়েছে? হাত দিয়ে বেঁধে ফেলবো তোমায়, ঠিক যেভাবে নিজের জীবনের সাথে বেঁধে দিয়েছি সেভাবেই। রাফানের কথায় তারার কিছু খেয়াল হয়। তারা মুহূর্তের মধ্যে নেশালো ঘর থেকে বের হয়ে সম্বিত ফিরে পায়। সাথে সাথে আর কপাল কুঁচকে যায়। তারা মুখভঙ্গি সন্দেহজনক ঠেকালে রাফান দৃঢ়কণ্ঠে কোমল স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে ফ্লাওয়ার? কোনো সমস্যা? আজ কত তারিখ? 7 আগস্ট। কে? শিট, আই এম সরি ফ্লাওয়ার, আই এম সরি। রাফানও তারেকের কথা মনে করতে ঘর থেকে বেরিয়ে আসে। দ্রুত গিয়ে একজন সার্ভেন্টকে বলে কিছু ব্যবস্থা করে দিতে। তারা রুমে শুয়ে পেটে হাত দিয়ে দৌড়ে আছে ব্যথায়। এতক্ষণ মাথাতেই ছিল না ব্যাপারটা। রাফান একটু পর রুমে কয়েকটা ব্যাগ নিয়ে ঢোকে। ব্যাগগুলো তারা হাতে দিয়ে বলে, নাও চট করে শাওয়ার নিয়ে ড্রেসটা পাল্টে ফেলো। আর প্যাডও আছে এখানে, তুমি যাও, আমি তোমার জন্য খাবার আনছি। তুমি ফ্রেশ হবে না? তুমি তো অনেকক্ষণ ছিলে, তুমিও ফ্রেশ হয়ে যাও। আমি কোনো কথা শুনতে চাই না। ওকে বেবি গার্ল, বাট নাও ইউ গো। সবগুলো কথাই কোমল স্বরে বলে শেষে কথাটা শাশুড়ির মতো করে বলে তারার কপালে আলতো চুমু দিয়ে চলে যায়। তারাও শাওয়ার নিতে চলে যায়। তারা ওয়াশরুম থেকে বের হয়ে একটা সাদা টি শার্ট আর কালো মেয়েলি ট্রাউজার পরে ফেলে। রাফানও খাবার নিয়ে ঘরে ঢুকে। রাফান খাবার কথা বললে তারা না খেয়ে আগে একটা ফার্স্ট এইড বক্স নিয়ে রাফানের হাত ধরে খাটে বসে পড়ল। কাটা আর ছোলা জায়গাগুলোতে কোমল হাতে ব্যান্ডেজ করে দিল। রাফান তারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন পৃথিবীর এই মুহূর্তর তার চেয়ে সুখী আর কেউ না। তার যা পাওয়ার কথা ছিল সব পেয়ে গিয়েছে, আর কিছু দরকার নেই এই জীবনে। নিজের শক্ত হাতটা বাড়িয়ে তারা কোমল হাত ধরে তাতে অধর ছুঁয়ে নিজের ভালোবাসাটা প্রকাশ করলো নীরবে কিন্তু সম্মতিতে। তারপর যত্ন সহকারে তারার হাতের ওপরে নিজের আরেকটা হাত রেখে বলল, আমাদের আরও অনেকটা পথ একসাথে হবে ফ্লাওয়ার। তুমি এভাবে আমার অর্ধাঙ্গিনী হয়ে আমার পাশে থেকো। যদিও তুমি চাও বা না চাও, ভবিষ্যতে যদি তোমার মতামত পরিবর্তন হয়, তবুও তোমাকে আমার সাথেই থাকতে হবে। পিরিয়ডের জন্য পেট ব্যথা আর মাথা ব্যথায় তারা রাতভর ছটফট করেছে। রাফান ওকে খাবার খাইয়ে ওষুধ দিয়েছে, কিন্তু তাতে লাভ হয়নি। ব্যথা কমার নামই নিচ্ছে না। তারা চোখমুখী কপাল কুঁচকে কচ্ছপের মতো ব্যথায় কুকড়ে আছে, একটু পরপর গোঙাচ্ছে। তারার এই অবস্থা দেখে রাফানের ঘুম শান্তি হারাম হবার অবস্থা। সেই রাতে 1টা থেকে রাফান তারার পাশে বসে আছে। তার প্রেয়সীর এই অবস্থায় তার নিজে কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি। চেহারার ভিতরে স্পষ্ট চিন্তার ছাপ। কপাল কুঁচকে অসহায়ের মতো পাশে বসে সেবা করছে। কতক্ষণে মাথা টিপে দিচ্ছে, কতক্ষণ পায়ে মালিশ করে দিচ্ছে, কতক্ষণ পেটে মালিশ করে দিচ্ছে। নিজের উষ্ণ 2 হাত দুটো বিরামহীনভাবে সঁপে দিয়েছে নিজের ফ্লাওয়ারের সেবায়। দেখতে দেখতে ফজরের আজান দিয়ে দিয়েছে। রাফান এখনও নির্গম বসে আছে তারার পাশে। অনেকক্ষণ পরে তারা ঘুমিয়েছে। ব্যথা একটু কমেছে বোধহয়, তাই ঘুমাতে পেরেছে। রাফান বাধিত দৃষ্টিতে তারার দিকে তাকিয়ে আছে। হাত দিয়ে তারার কপালের মাথায় আলতো করে হাত পুলিয়ে দিল। কপালে হালকা শব্দ করে চুমু খেয়ে ফিসফিস করে বলল, এই 6টা বছর আমার জন্য তোমাকে একা একাই কষ্ট করতে হয়েছিল, তাই না ফ্লাওয়ার? কিন্তু এখন থেকে আমি এসে গিয়েছি। সবার আগের মতো তোমাকে আগলে রাখবো। তোমার সব কষ্টগুলোকে আমি সরিয়ে দেব। আর একা থাকতে হবে না তোমায়, প্রমিস। কথাগুলো বলে রাফান খাট থেকে উঠে যায়। নিজের একটি কালো টি শার্ট পরে ওয়াশরুমে যায় অজু করতে। অজু করে বের হয়ে ফজরের নামাজ শেষ করে খোদার দরবারে 2 হাত তুলে মোনাজাত ধরল। ও আমার সৃষ্টিকর্তা, আমার তারার সৃষ্টিকর্তা, এই সারা বিশ্বের মহান স্রষ্টা, তোমার চেয়ে ক্ষমতাবান আর কেউ নেই। এই দুনিয়াতে আমার মতো সামান্য মানুষকেও তুমি অনেক ক্ষমতা দিয়েছ, অনেক বড় সাম্রাজ্যের অধিকারী করেছ। কিন্তু তবুও আমি অনেক বড় পাপী। জীবনে কম পাপ করিনি, তবুও তুমি আমার থেকে আমার প্রিয়তমা স্ত্রীকে কেড়ে নাওনি। আমি তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো। তুমি শুধু আমার ফ্লাওয়ারের সব কষ্ট দূর করে দাও, ওকে রক্ষা করো। ওর যদি কোনো পাপ থাকে তবে তার শাস্তি আমাকে দিও মাবুদ। ওর ক্ষমতা নেই তোমার শাস্তির সামনে দাঁড়ানোর। আর ওর প্রতি কোনো অভিযোগ নেই। আমি বরাবরই তার প্রতি সন্তুষ্ট। তাই তুমি ওকে কোনো কষ্ট দিও না প্রভু। হে আল্লাহ, আমার ফ্লাওয়ারকে যেন আমি আমার শেষ শ্বাস পর্যন্ত রক্ষা করতে পারি। তুমি আমাদের রক্ষা করো প্রভু, আমিন। নিজে দীর্ঘ মোনাজাত এই পাগল পুরুষটা শুধু তার প্রেয়সীর জন্যই চাইল, অথচ নিজের জন্য কিছুই চাইল না, বরং তারার ভাগের শাস্তিটুকু নিজের করে নিল। নামাজ শেষ করে উঠে তারার পাশে শুয়ে তাকে জড়িয়ে ধরল। ক্লান্তির শ্বাস ছেড়ে নিজেও ঘুমের দেশে পাড়ি জমালো।
সকাল 7টায় তারা ঘুম ভাঙে। চোখ মেলে নিজেকে রাফানের বুকের ভিতরে আবিষ্কার করে। রাফানের দুহাত শক্ত করে জড়িয়ে আছে তারাকে, যেন কোনোভাবে ছেড়ে দেবে না ওকে। সবকিছু দিয়ে আগলে রাখবে নিজের কাছে। গতকালের যত্নে ভালোই কাজ দিয়েছে। সকালে আর পেট ব্যথা মাথা ব্যথা করছে না। তারা নিজের ডান হাতের 2 আঙ্গুলে দিয়ে রাফানের চোখের পাপড়িগুলো আলতো করে ছুঁয়ে দিল। কি সুন্দর চোখ দুটো। চোখ থেকে হাত সরিয়ে নাক ছুঁয়ে দিল আস্তে আস্তে ঠোঁটের কাছে। নামতেই রাফানের শক্ত হাতের কাছে ধরা পড়ে গেল তারা নরম কোমল হাতটা। তারা ভয় পায়নি, কিন্তু যথেষ্ট চমকে গিয়েছে। তারা হাত ধরে রাফান তার নিজের গালের উপরে হাতটা রেখে গুম গুম চোখে তাকালো। তবে ভালো করে ঘুম না হওয়ায় ঘুমের রেশ কাটাতে দেরি হচ্ছে। রাফান হাসকি সরে তারার দিকে মিষ্টি হাসি দিয়ে বলল, গুড মর্নিং ফ্লাওয়ার, আফটার আ লং টাইম ইটস আ নাইস মর্নিং ফর মি। রাফানের ঘুমের মধ্যে হাসকি সরে বলা কথাগুলো তারা শরীরে বিদ্যুৎ প্রবাহের মতো শিহরণ সৃষ্টি করলো। তারাও মুচকি হেসে ঘুম ঘুম গলায় বলল, গুড মর্নিং মিস্টার ক্রিমিনাল, এবার ওঠো, ম্যানশনে ফিরতে হবে, এরপর অফিসেও যেতে হবে আজ। তারাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে রাফান নাটকীয় স্বরে বলল, আজকে না গেলে হয় না? আমার তো এখানে ভালোই লাগছিল, আর কয়টা দিন থেকে অপেক্ষা করে একেবারে হানিমুন সেরে গেলে হয় না? রাফানের কথার ইঙ্গিত বুঝে তারা লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। এক ধাক্কায় রাফানকে ফেলে খাট থেকে উঠে গিয়ে বলল, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, তুমিও ফ্রেশ হয়ে নাও, যাও। মৃদা ম্যানশন, সকাল 9টা। ডাইনিং টেবিলে বসে আছে তারা, রাফান আর বিজয়। বিজয়কে সকাল সকালই রাফানি ডেকেছে। রাফানের পাশে বসে আছে তারা, আর রাফানের সোজাসুজি চেয়ারে বসেছে বিজয়। আশেপাশে কোনো সার্ভেন্ট নেই, তারা নিজে সার্ভ করে দিচ্ছে। সবাই চুপচাপ ব্রেড আমলেট খাচ্ছে। সকলের নীরবতা ছুটিয়ে বিজয় উত্তেজনার সাথে জিজ্ঞেস করে রাফানকে, কিরে, এখানে কি আমাকে খেতে ডেকেছিস নাকি তুই? যেটা বলবি তাড়াতাড়ি বল। বিজয়ের কথা শুনে রাফান গম্ভীর মুখে খেতে খেতে বলে, তোর পিয়ারের এক্স আজকে ধানবন্টি রেস্টুরেন্টে যাবে ব্লাইন্ড ডেটে, এটাই বলতে ডেকেছিলাম। রাফানের কথা শুনে বিজয় আর তারা দুজনেই কপাল কুঁচকে তাকায়। বিজয় একটু সন্দেহভাবে তাকিয়ে জিজ্ঞেস করে, আলপনার কথা তুই জানলি কি করে? তোর মতো হাতাপোতা নই আমি, আর ওরা যেহেতু আমার রেস্টুরেন্টে আসবে তাই এটা জানাটা আমার জন্য অসম্ভব কিছু না। ওরা কাল রাতে বুকিং করে রেখেছিল, আর সাথে সাথেই কবির আমাকে জানায়। যদিও আমি আগে জেনেছিলাম যে আলপনার পরিবার থেকে ওর বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছে। আমার কথা রাখতে গিয়ে যেহেতু তোদের ব্রেকআপ হয়েছিল, তাই আমি এতটুকু করতেই পারি, তবে বাকিটা তোদের বিষয়। রাফানের কথা শুনে এবার চিন্তায় পড়ে গেল বিজয় আর তারা। হুট করে তারার মাথায় একটা বুদ্ধি আসতেই তুড়ি বাঁচিয়ে বলল, আই হ্যাভ আ প্ল্যান। নাইস প্ল্যানিং ভাবি, দারুণ বলেছ। তাহলে আজই যাব তোমার বান্ধবীর মান ভাঙাতে। তবে এখন ভাবি হিসেবে এই দেবরটায় একটা আবদার রাখা চাই। আমাকে 1 কাপ চা খাওয়াইলে হবে? ভাবি, তোমার হাতের চা অসাধারণ, অনেক বছর আগে খেয়েছিলাম, কিন্তু এখনও জিভে লেগে আছে। বিজয়ের কথা শুনে রাফান কপাল কুচকে গম্ভীর মুখে বলল, আমার বউকে কি পেয়েছিস তুই? থাপড়ে কান লাল করে ফেলবো, বের হ। তোর আর ব্রেকফাস্ট করতে হবে না, বেরো। শালাদের দেবরগিরি ছুটিয়ে দেবো আমি তোর। আহা, এভাবে বলছো কেন? 1 কাপ চাই তো। আর ভাবি হিসেবে না, আজকে আমি বেস্ট ফ্রেন্ডের হবু বর হিসেবে ট্রিট দেবো। একদম না ফ্লাওয়ার, আমি না করেছি মানে না। প্লিজ, 10 মিনিট লাগবে মাত্র। শেষমেশ তারা জোড়াজোড়িতে রাফান রাজি হয়। তারা ছুটে চলে যায় রান্নাঘরে। পুরো রান্নাঘরটা আভিজাত্য মোড়া। সাদা রঙের সেলফ, কতগুলো উঁচু উঁচু তাক, চামচ প্লেট সব কিছুই খুব সুন্দর করে রান্না করে সাজানো আছে। ঠিক যেভাবে 6 বছর আগে রাবেয়া বেগম সাজিয়ে রাখতেন সেভাবেই, একটুও পরিবর্তন করানো হয়নি। এটা তারার করা নির্দেশ। তারা রান্নাঘরে গিয়ে ইলেকট্রিক গ্যাস স্টোভটা জ্বালিয়ে দিল। তাতে চা বানানোর জন্য একটা প্যান রেখে তাতে দুধ আর চিনি ঢেলে দিল। চায়ের পাতি নামানোর জন্য তাক থেকে পা উঁচু করে চা পাতির কৌটা নামাতে গিয়ে তারার কদম আটকে যাবার মতো হাল হলো। রাফান তারার কোমর ধরে উঁচু করে ধরেছিল, যেন সে সহজে কৌটা নামাতে পারে, কিন্তু এমনভাবে ধরল যে তারা পুরো শরীর শিহরিত হলো। তারা বাড়িতে হাঁটু সমান একটা সাদা টপস আর সাদা কোটি পরেছিল, সাথে সাদা প্লাজো। আর রাফান ইচ্ছে করে তারার সাথে মিলিয়ে সাদা ট্রাউজার আর সাদা হাতকাটা কোটি পরে টি শার্ট পরেছিল। রাফানের হাতের সুগঠিত পেশিগুলো বের করা, হাতের ভেন্সগুলো অত্যন্ত আকর্ষণীয় দেখাচ্ছিল। রাফান ওর পরিচালে হাত দিয়ে ধীরে ধীরে তার কোমর আঁকড়ে ধরে কানে কানে ফিসফিস করে বলল, আমার কথা না শুনে চা বানাতে এসেছো, এখন শাস্তি পেতে হবে তো ফ্লাওয়ার। এবার দেখবো তুমি কতক্ষণ এসব সহ্য করতে করতে চা বানাতে পারো। কথাটা বলে রাফান বাঁকা হাসলো। তারা চট করে রাফানের হাত ছাড়িয়ে পুনরায় চুলের কাছে এলো। যদিও রাফান ইচ্ছে করেই তারাকে যেতে দিল। তারা গরম ফুটন্ত দুধে চায়ের পাতি ঢালো। চায়ের পাতি দিয়ে চামচ দিয়ে নাড়তে নাড়তে আবারও তারার শরীর গরম হয়ে যাচ্ছিল, গাল লাল হয়ে রক্তিম বর্ণ ধারণ করেছিল। রাফানের শক্তপোক্ত হাতটুকু তারার বুক কোমর জড়িয়ে ধরেছিল।
নিজের থুতনির তারার কাঁধে রেখে গলায় আস্তে আস্তে চুমু খাচ্ছিল, যেন তারা বেসামাল হয়ে পড়ে। তারা যখন রাফানের এসব পাগলামিতে পুরোপুরি বেসামাল হয়ে পড়েছিল, তখনই শয়তানি হাসি দিয়ে রাফান তারাকে ফট করে ছেড়ে দিল। তারা দুই বাহু ধরে নিজের থেকে কুড়িয়ে নিল। বাম হাতে তারার এক বাহু ধরে ডান হাতের উল্টো পিঠ দিয়ে তারার গালে হাত রেখে কোমল দুষ্টমির স্বরে বলল, এ কি, তোমার গাল গরম হয়ে আছে কেন ফ্লাওয়ার? হাতটাও তো গরম, কি হলো? রাফান দুষ্টু হাসি দিয়ে আবার নিজের হাসিকে কন্ট্রোল করে হাসি গিলে নিল। তারা লজ্জায় মাথা নুইয়ে আমতা আমতা করে বলল, না মানে গরম চা বানাচ্ছি তো তাই। এই তুমি যাও তো এখান থেকে, যাও ফাজিল লোক একটা। তারা কথা শুনে রাফান রাগের স্বরে ধমকে বলল, কি বললে? আমার বাড়ি রান্নাঘর থেকে তোমার কথায় আমাকে যেতে হবে? রাফান ইব্রাহিমের জীবনে এখনও এই দুর্গতি আসেনি। হ্যাঁ হ্যাঁ বুঝেছি স্যার, এবার আসুন। আপনার মতো মানুষকে রান্নাঘরে থাকতে হবে না মহামান্য। তারা রাফানকে ধরে রান্নাঘর থেকে বের করে দেয় জোর করে। রাফানও তারা কাণ্ডে হেসে ফেলে। রান্নাঘর থেকে চলে যেতে যেতে বলে, হিসেবটা তোলা রইল, 5 দিন পর ফেরত পাবে। তারা রাফানের কথায় লজ্জা পাওয়ার বদলে উচ্চস্বরে হেসে দিল। চা বানানো শেষ করে লিভিং রুমের দিকে গেল। টি টেবিলে চায়ের কাপগুলো রেখে রাফানের পাশের সোফায় বসে পড়ল। সবার চোখে মুখে আলাদা একটা প্রশান্তি। নিজয় হাসি হাসি মুখ করে চায়ের কাপটা তুললে তাতে চুমুক দিল, আহা বলে চোখ বন্ধ করে ফেললো আর বলল, এই না হলে আমার ভাবি। রাফানও 1 কাপ চা নিয়ে চুমুক দিয়ে বলল, চা, এটা কি চা বানিয়েছো ফ্লাওয়ার? তারা আজ বিজয় দুজনেই চোখ কপালে কুচকে রাফানের দিকে তাকালো। বিজয় কিছু বলতে যাবে অমনি রাফানের চোখ গরম হয়ে গেল। রাফান তার উদ্দেশ্যে পুনরায় বলল, বিশ্বাস না হলে খেয়ে দেখো, এভাবে তাকিয়ে লাভ নেই। আমি কি মিথ্যে বলবো নাকি? ট্রাস্ট মি ফ্লাওয়ার, এর চেয়ে বাজে চা আর কোনো চা হয় না। ও একটু। রাফান তারার দিকে কাপটা এগিয়ে দিয়ে তারা ইতস্তত বোধ করলো, এত বাজে তো হওয়ার কথা না। চায়ের কাপটা হাতে নিয়ে তাতে চুমুক বসালো। না তো, চা তো ভালোই হয়েছে, মিথ্যে বললে কেন? রাফান তারার হাত থেকে চায়ের কাপটা নিয়ে চুমুক দিয়ে এবার মুগ্ধতার চোখে বন্ধ করে বলল, এবার ঠিক আছে। সত্যি ফ্লাওয়ার, তোমার টোটে ম্যাজিক আছে। ইউ আর টোটালি ম্যাজিক্যাল, দ্যাটস ওয়াই ইভেন রাফান ইব্রাহিম মিতা ক্যান নট ইগনোর ইউ। রাফানের কাঁধে এবার তারা পাহাড় সময় লজ্জা পেয়ে গেল। এই নির্লজ্জ লোকটা নিজের বেস্ট ফ্রেন্ডের সামনেই কী সব বলছে। বিজয় মিটিমিটি হাসছে। চাটা খেয়ে বিজয় ফোনটা নিজের পকেটে ঢুকাতে ঢুকাতে বলল, আচ্ছা তাহলে এবার আসি, প্রস্তুতি নেই গিয়ে। তারা চোখ দিয়ে সায় দিল। রাফান কোনো অভিব্যক্তি দেখালো না, এমন ভাব নিল যেন কিছুই শোনেনি। বিজয় বেরিয়ে গেল। রাফান তারাকে উদ্দেশ্য করে বলে, বেবি গার্ল রেডি হয়ে নাও, অফিসে আজকে একজন ইম্পর্ট্যান্ট ক্লায়েন্ট আসবে, বড় মিটিং আছে। ওকে মিস্টার ক্রিমিনাল। সময় 11টা 27। আকাশে মেঘের কোনো পালাই নেই। কড়া রোদে ছাতা নিয়ে হাঁটতে হচ্ছে সবাইকে। গরমে অস্থির সকল মানুষ। যদিও এসির ভেতরে বসলে আশেপাশের গরম আবহাওয়ার ব্যাপারটা বোঝা যায় না। ব্যস্ততম শহরে গরমের ভিতরে হাঁপিয়ে উঠেছে রাস্তাঘাটের সাধারণ জনতা। আবির্জাতে মোড়ানো একটা হোটেল, সুন্দর করে সাজানো, প্রতিটি কোনায় কোনায় দেশি বিদেশি ঐতিহ্য শোভা পায়। আলপনা আর তার জন্য পছন্দ করা পাত্র আকাশ বসে আছে একটা রেস্টুরেন্টের একটা টেবিলে। কিন্তু এখানে এসে দুজন ভারী অবাক হয়, কি ব্যাপার, তারা ছাড়া এখানে আর কেউ নেই কেন? এটা তো সম্ভব হতেই পারে না। রেস্টুরেন্টটি বাংলাদেশের বড় বড় নামকরা রেস্টুরেন্টের প্রথম তালিকায় রয়েছে, যেখানে রাত দিন মানুষের আনাগোনা থাকে। সেখানে এখন আলপনার আকাশ ছাড়া কেউ নেই। ওয়েটারকে ডাকলে সামনে আসে, নয়তো কোথায় চলে যায়। সহজে এদিকে আসতেই চায় না। দুজন বড় আশ্চর্য হয়ে যায়। আকাশ ছেলেটা দেখতে অনেকটা সভ্যভদ্র, ভালো করে ছেলে বলেই মনে হয়। আলপনার বাবা একজন ব্যবসায়ী, টাকা পয়সারও অভাব নেই তার। তাই আলপনার জন্য একটা ভালো পাত্র খোঁজ করা তার জন্য কোনো ব্যাপারই না। আর আকাশের পরিবারও যথেষ্ট সচ্ছল। আকাশ আমেরিকার একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি করে। সেখানে বউ নিয়ে সেটেল হওয়ার ইচ্ছে আছে তার এবং তার পরিবারের। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সামনে বসে আছে আকাশ। আলপনার মুখেও হাসি, তবে সেটা শুধু ভদ্রতা রক্ষার জন্য। বাবার জোড়াজড়িতেই সে এখানে আসতে বাধ্য হয়েছে। আসার পর সৌজন্য বজায় রাখতে কুশলাদি বিনিময় করলেও এখন কেউ কারোর সাথে কথা বলছে না। আলপনার কথা বলার ইচ্ছে নেই। আর আকাশ আলপনা চুপ থাকার জন্য ইতস্তত বোধ করেছে, কিছু বলবে ভেবে। দুজনের নীরবতা ভেঙে আকাশ অত্যন্ত নম্রভাবে কথা বলে উঠল, তা আপনি এখন কোথায় চাকরি করছেন জানো? জি, আমি এখন নিজের বাবার ব্যবসাটাতেই সাহায্য করছি যতদূর পারি। আপাতত এর বাইরে কোনো চাকরি করছি না। ও খুব ভালো। আমার সাথে আমেরিকা গেলে আপনার কি ইচ্ছে, চাকরি করবেন নাকি বাড়িতে থাকবেন? আই মিন হাউসওয়াইফ হবেন? আমার বউ হবে, আর কিছু হতে হবে না। পরিচিত পরিশালী কণ্ঠ শুনে পেছন ঘুরে তাকালো আলপনা। দেখলো নেভি ব্লু রঙের শার্ট ইন করে অফ হোয়াইট প্যান্টের সাথে পরে আছে। হাতাগুলো মোটা করে ওপরে কোণী পর্যন্ত গোছানো। চোখে সানগ্লাসটাও আছে। চুলগুলো জেল দিয়ে স্টাইল করা।
আলপনা এভাবে এত ফিটফাট করে বিজয়কে দেখতে পেয়ে চোখ নামাতেই পারছে না। দেখে মনে হচ্ছে বড় কোনো অফিসার পদের কেউ হবে। কেমন যেন নায়ক নায়ক ভাব। বিজয়ের মুখে বউ হওয়ার কথাটা আলপনার মাথা থেকে বের হয়ে গেলেও আকাশ আশ্চর্য হয়ে গেল। ব্রু কুচকে বিজয়ের দিকে তাকিয়ে আছে। আর বিজয় এক পা করে আলপনার টেবিলের সামনে এসে ঠিক আলপনার গা ঘেঁষে একটা চেয়ার নিয়ে বসে পড়ে। আলপনা বিজয়ের এমন কাণ্ডে হা হয়ে যায়। আকাশ তার নিজের উৎকণ্ঠা থেকে প্রশ্ন করে, এ কি, আপনি কে? আর আপনার বউ হবে মানে মস্করা করছেন? বিজয় আকাশের কথায় বিদ্রুপের হাসি আসে, যেন মস্করা সে করেছে না, বরং তার সাথে মস্করা হচ্ছে। ঠোঁটের কোণে হাসি রেখে বিজয় আকাশের দিকে তাকিয়ে বলে, ব্রাদার, তুমি যে মেয়েটাকে বিয়ে করতে এসেছো, সেই মেয়েটাকে আমি আরও আগে থেকে বুকিং করে রেখেছি। হ্যাঁ, অনেকদিন ঝগড়া করে কথা হয়নি, তবে তারও একটা কারণ ছিল। এখন সব ঠিক হয়ে গিয়েছে। এখন আমি আমার জিনিসকে নিজে করে পার্মানেন্টলি আনার ব্যবস্থা করব। তাই আরেকজনের জিনিসের নিজে করে পাওয়ার স্বপ্ন দেখা বন্ধ করে এখন বিদায় হও। তুমি এখানে কেন এসেছো বিজয়? আমার জীবনটা কি একেবারে নষ্ট না করে শান্ত হবে না? চলে যাও তুমি এখান থেকে। তোমার কাছে আমার কোনো ইম্পর্ট্যান্স নেই, তাই তোমার কাছে আমি ফিরবো না। আমি আকাশকে বিয়ে করব, এটাই ফাইনাল। রাগ আর অভিমানী গলায় আলপনা কথাগুলো বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। চোখের ইশারায় আকাশকেও উঠে যেতে বলে। আকাশ চেয়ার ছেড়ে উঠতে নেবে অমনি বিজয় দুদিকে দুই হাত দিয়ে নাটকীয়ভাবে ব্যাকুলতা দেখিয়ে বলে, আরে আরে আরে, কোথায় যাচ্ছ? বসো, কেউ নড়বে না, বসো। দুজন উঠতে নিয়েও আবার বসে পড়ে। আলপনা মৃদু চেঁচিয়ে বিজয়কে বলেন, কি শুরু করলে টাকি তুমি? নাটক পেয়েছো? তোমার মতো মানুষকে চিনি না ভেবেছো? একবার ছেড়ে গেছো, আবার এখন ইচ্ছে করে আবার ব্যাক করবে। এরপর আবার যখন ইচ্ছে হবে তখন আবারও দূরে ঠেলে দেবে। আমাকে কি পুতুল মনে হয় তোমার কাছে? না, তুমি আমার ম্যাডাম। তোমাকে ছাড়া আমি থাকতে পারি বলো? একটু ন্যাকামো করে আলপনা থুতনি ধরে বিজয় কথাগুলো বলে একগাল হাসে। আর আকাশ ওদের কাণ্ড দেখে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। এরপর নিজে বিরক্ত হয়ে বলে, দেখুন মিস আলপনা, আমি একজন ব্যস্ত মানুষ। আপনার যদি মনে হয় আমাকে বিয়ে করবেন তাহলে এক্ষুনি এখান থেকে চলুন, আর না হলে সাপ সাপ বলে দিন আমি চলে যাচ্ছি এখান থেকে। আকাশের কথায় আলপনা উঠতে গেলে বিজয় ওর হাত ধরে টান মেরে আবার চেয়ারে বসিয়ে দেয়। আলপনা অসহায় চোখে আকাশের দিকে তাকালে আকাশ দীর্ঘশ্বাস ফেলে গেলে চেয়ার থেকে রাগ দেখিয়ে উঠে চলে যায়। হয়তো আর আলপনার মুখটাও দেখতে চায় না। যদিও আলপনা আকাশের সাথে বিয়ে ভাঙার জন্য মনে মনে খুশি হলো, কিন্তু বিজয়ের জন্য সেটা দেখাতে পারল না। বিজয়ের হাত ছাড়াতে নিজের হাত ছুটিয়ে ফেলল। চেয়ার থেকে উঠে দুকদম পিছিয়ে তর্জনী উঠিয়ে বিজয়কে শাসানোর ভঙ্গিতে বলল, দেখো, বন্ধ করো এইসব নাটক। তুমি জানো আমাদের মধ্যে আর সম্ভব নয় কোনো কিছু। যেটা ভেঙে গিয়েছে সেটা নিয়ে আমি আর বারবারই করতে চাই না। তুমি আমার জীবন থেকে অনেক আগে পোস্ট হয়ে গিয়েছো, আর আমি তোমাকে রেখে অনেক দূরে এগিয়ে গিয়েছি। সুতরাং এখন তোমার রাস্তা আর আমার রাস্তা সম্পূর্ণ আলাদা। আলপনার কথাগুলো মুখে আঙ্গুল ঠেকিয়ে খুবই মনোযোগ দিয়ে শুনতে ভালো লাগলো। আর কিছু, সে যাই হোক, এখন মূল কথায় আসি। তোমার এই অযথা রাগ আমার আর ভালো লাগছে না। তুমি ভালো করে জানো আমি কেন রাফানের কথাই তোমায় বলতে পারিনি। কারণ আমি রাফানকে প্রমিস করেছিলাম, আর বেস্ট ফ্রেন্ডকে দেওয়া প্রমিস আমি ভাঙতে পারতাম না। তাই চুক্তি করেছিলাম, তোমার কথার উত্তর দিতে পারিনি। কিন্তু তুমি কি করেছিলে? ভুল বুঝে ছেড়ে চলে গিয়েছিলে। আমার কথাগুলো বোঝার চেষ্টাও করনি। তবে এখন এসব পুরনো ঝামেলা থেকে আমি মুক্তি চাইছি। রাফান আর নয়নতারা ভাবি দুজনেই ভালো আছে, একসাথে আছে। তাদের মধ্যকার সকল প্রবলেম আর ঝগড়া দূর হয়ে গিয়েছে। তাই তাদের জন্য আমাদের ভিতরে ঝামেলাটাকে বাড়তে দিয়ে বা আলাদা করে লাভ নেই। চলো আমরা আমাদের সব কিছু ঠিক করে ফেলি। চলো বিয়েটা করেই নেই। ওই রাফান শালা সবসময় আমার এক ধাপ এগিয়ে থাকে, বিয়েটাও আগে করে দিল। আর আমি এখন ব্যাচেলার। না না, এটা মানতে পারছি না। খুব শীঘ্রই বিয়ে করব আমরা। যদি না করি তাহলে কি করবে? তাহলে রাফান যেভাবে ভাবিকে বিয়ে করেছিল সেভাবে তোমাকে বিয়ে করে নেব। আমরাও বন্দুক আছে একটা। হয়তো রাফানের মতো রাইফেল আর বন্দুকের গোডাউন বানাতে পারিনি, তবে বন্দুক আর লাইসেন্স একটা আমারও আছে। সেটা দিয়েই ঠুকেতে। কথাটা শেষ করতে পারে না বিজয়। একদমই কথাগুলো বলতে বলতে নিজের বুকে ভারী কিছু স্পর্শ অনুভব দেখে আলপনা তার বুকের সাথে লিপটে আছে। বিজয় আর কথা বলে না, এক হাতে মাথায় রেখে অন্য হাতে পিঠে বোলাতে থাকে। নীরবে আপন করে নেয় একজন আরেকজনকে। বিজয় টের পায় আলপনার চোখে পানি। আলপনা একবার দুবার নাক দিয়ে বাচ্চাদের মতো করে বলে, আর ছেড়ে যাব না তো, কথা দাও। এরপর যাই হোক আমার সাথে সবকিছু শেয়ার করবে। বিজয় আলপনা দু হাতে নিজের বাম হাতের উপরে রেখে তার উপরে নিজের ডান হাতটাকে চোখের পলক ফেলে সায় জানায় সে যাই হয়ে যাক সবকিছু শেয়ার করবে। দুটো আট ভাঙা মন এইভাবেই আবার জোড়া লেগে গেল। কি বলে, ভাঙা জিনিস জোড়ানো যায় না। সে বোধহয় রাফান আর তারা বিজয় আর আলপনাকে দেখেনি। ভাঙা জিনিস জোড়ানো যায়, হয়তো তার দাগগুলো থেকে যায়, তবে সেটা যদি সুন্দর করে সাজানো যায় সেই দাগ আর চোখে পড়ে না, বরং সেটা আগের চেয়েও সুন্দর হয়ে যায়।
একটা অন্ধকার কুঁড়ে ঘর, চারিদিকে ভুতুড়ে পরিবেশ, যেন আমাবস্যা ভর করেছে। ঝিঝি পোকার আওয়াজে পরিবেশটা আরো ভুতুড়ে মনে হচ্ছে। অন্য সময় হলে হয়তো এই ঝিঝি পোকার আওয়াজে ভালোই শুনতো, কিন্তু এই অন্ধকার কুটিরে সেই আওয়াজটা বিচ্ছিরি ঠেকিয়েছে। একজন পুরুষের ভারে নিঃশ্বাস ফেলার শব্দ পাওয়া যাচ্ছে। অত্যন্ত ক্লান্তি নিয়ে দম ছেড়েছে জোরে জোরে। এই বুঝি ফুরিয়ে গেল দমটা। চেয়ারের সাথে শক্ত করে বাঁধা লোকটাকে চারিদিকে ঘিরে ধরেছে সাদা পোশাক পরিহিত লোকেরা। একদম শুভ্র পোশাকে প্রত্যেককে এই অত্যন্ত মার্জিত ও ভদ্র লাগছে, কিন্তু আফসোস সকলেই এই মৃত্যুপুরীতে অংশ। হেলিকপ্টারের পাখার ঝাপটানিতে খালি পড়ে থাকা খেতাটার দুলো উড়ে চারিপাশে ছড়িয়ে ধূসর হয়ে গেল। কুড়ে ঘরটার নিস্তব্ধ ভেঙে ফেললো হেলিকপ্টারের শব্দ। আবার কিছু সময়ের ভিতরেই সেই রাক্ষসপুরীতে নিস্তব্ধতায় পুনরায় ভর করলো, তবে সেটাও বেশিক্ষণ বজায় থাকলো না। পুরো ঘরে মাটি ভেদ করে যেন আওয়াজ আসছে কিছু একটার। দুর্গম সে আওয়াজ, যেন মাটি কাঁপিয়ে ফেলার মতো আত্মবিশ্বাসে ভর করে হাঁটছে কেউ। হাই হিলের গটগট শব্দ পেরিয়ে বডিগার্ডরা সরে দাঁড়ালো, যেন সকল শুভ্র পোশাকের সদস্যরা এই মৃত্যুপুরীর রমণীকে সম্মান জানিয়ে ভেতরে প্রবেশ করার সুযোগ করে দিল। রমণীর মতো অভিমূর্তি নিয়েই ভেতরে প্রবেশ করলো সেই অচেনা নারীটি। তার গায়ে শুভ্র পোশাক, শুভ্র মাস্ক, তার চোখের গ্লাসটা কালো। ঘন কালো সোজা চুলগুলো দেখে মনে হচ্ছে এই চুলগুলো তার এই আধার দিয়েই সব শুভ্রতাকে গ্রাস করে ফেলেছে। শুভ্র মোচার আড়ালে থাকা এক হাতে সিলভার রঙের পিস্তল আর অন্য হাতে চাকু। দু হাতে দুটো মরণাস্ত্র দেখে মনে হচ্ছে যেন মৃত্যু বয়ে এনেছে দুই হাত ভর্তি করে। গা ছমছমে পরিবেশে হাই হিলের আওয়াজে থেমে গেল। হাতের তর্জনী আর বৃদ্ধা আঙ্গুল দিয়ে প্রায় অজ্ঞান হয়ে যাওয়া রক্তাক্ত লোকটার থুতনি ধরে একটু উঁচিয়ে ধরল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক পৈশাচিক হাসি, যেটা এতটাই ভয়ঙ্কর ছিল কিন্তু ছিল সকলের আড়ালে। মাস্ক পরিহিত রমণীর আগুনের মতো সৌন্দর্যের আড়ালে যে এই ভয়ঙ্কর হাসি থাকতে পারে, সেই হাসি সকলের কল্পনাতীত। চোখে বেদ্রুপ আর ঠোঁটের কোণে সেই পৈশাচিক হাসি নেই ব্যঙ্গাত্মকভাবে থুতনি ছেড়ে দিল। হাসিতে মৃত শব্দ হলো, তা তবে তা যেমন সুন্দর তার তেমনই ভয়ঙ্কর। ধাম একটা শব্দে উল্টে পড়ে গেল চেয়ারটার সামনে থাকা পুরনো কাঠের টেবিলটা। কালো রঙের টেবিলের কোণা আঘাত পেয়ে চেয়ারে বন্দি লোকটার ফাটা কপাল চিরে আরও রক্ত ঝরা শুরু করলো। পিস্তল আর চাকু বাম হাত নিয়ে ডান হাতে ঘটা করে পুনরায় লোকটার গলা চেপে ধরল। ধারালো নখের কারণে গাল কেটে রক্ত পড়া শুরু হলো, তবে তাতে কোনো ভুরুক্ষেপ নেই এই নারীর মনে। দাঁতে তা চিবিয়ে আহত লোকটির উদ্দেশ্যে বলল, হ্যালো ডিয়ার, হাউ আর ইউ? খাতির যত্নে কোনো কমতি রাখেনি তো আমার লোকেরা? আই ওয়ান্টার, দ্যাটস ওয়াই আই হ্যাভ পার্সোনালি come to take care of you. After all, you are my guest, but I will take care of you slowly. যেন তুমিও আমার খাতিরটা ভালো করে ফিল করতে পারো, ওকে? কথাগুলো দাঁত চিবিয়ে বললেও কণ্ঠ ছিল মখমলের মতো। এত কোমল কণ্ঠ যার, সে কি করে হতে পারে এত পাষাণ? ডান হাত থেকে বন্দুক নিয়ে চুপ করে একটি গুলি করলো লোকটার পায়ে, যেন আঘাত পেলেও না মরে। সাইলেন্সর লাগানো থাকায় কোনো শব্দ হলো না। আহত লোকটা মরেনি, কোনো রকমের শুধু কাঁপনি দিয়ে উঠল তার শরীর। আর কোনো শব্দ বের হলো না, হবার কথাও না। শব্দ বের হওয়ার জন্য যে শক্তি দরকার সেটা এই মুহূর্তে ওই আহত লোকটির কাছে নেই। স্থির দৃষ্টি নিয়ে বসে পড়লো লোকটার পায়ের কাছে। পুরোপুরি বসলো না, শুধু দুই হাঁটু লাগালো। সাদা ফরমাল প্যান্টে কিছুটা ধুলো লাগলো, তবে তা নিয়ে মাথা ঘামানোর দরকার পড়লো না। হাতের চাকু আর পিস্তলের স্থান বদলা বদলি হলো। ছোট্ট চাকুটা দিয়ে গুলি লাগা স্থানে অনবরত খোঁচাতে খোঁচাতে গুলিটা বের করে ফেললো আবার। সেটা বের হতেই প্রশস্ত একটা হাসি দিল, তবে সেটাও কেউ দেখলো না। এই গুলি করে আবার সেটা বের করে ফেলা, এটা যেন খুব মজার একটা খেলা। এই দারুণ খেলাটা ভারী পছন্দ এই মহিলার। কিন্তু কে এই নারী? কে সে যে শুভ্রতার আড়ালে থেকে শুভ্রতাকে গ্রাস করে বেড়ায়? যে হবে এই নিশ্চয় নিজের সাথে গোপন এক ভয়ঙ্কর কিছুই টেনে এনেছে, রক্তিম কিছু। বিকেল 4:17। আর কোম্পানির মিটিং রুমে বসে আছে রাফান ইব্রাহিম আর নয়নতারা শেখ। দুজনে মিটিংয়ের কাঙ্ক্ষিত ব্যক্তিটির জন্য অপেক্ষা করেছে। তার পরিধানে রয়েছে ওয়াইন কালার গাউন, হাতে রাফানের দেওয়া আংটি এবং ব্রেসলেট। এটা সে কোনো কালেই খোলেনি। ওয়াইন কালারের বরাবরই তার পছন্দের তালিকায়, আর এই রংটাই তারাকে মানায়ও বটে। একদম কবজি পর্যন্ত হাতটাকে ঢেকে রেখেছে তার সুন্দর কোমল হাতাটাকে। আর রাফানের পরনে রয়েছে ইট রঙের ব্লেজার, কোটি আর কালো শার্ট। রাফান পুরো মিটিং রুমের মধ্যমণি হয়ে বসে আছে একেবারে মূল চেয়ারটিতে, যেখানে বসতে গেলে প্রয়োজন অভিজ্ঞতা, দক্ষতা, বুদ্ধি আর যোগ্যতার। ঠিক ডান পাশের সারিতে প্রথম সিটটা দখল করে বসে আছে তারা। রাফান আসার আগে ওই সিটটা তার নিজেরই ছিল, তবে এখন রাফান এসে পড়ায় তার নিজের কাজের প্রেশার খানিকটা কাঁধ থেকে নামিয়ে নিতে চায়। রাফান গম্ভীর এবং শান্ত মুখে বসে থাকলেও যেন মনের ভেতরে রয়েছে অসংখ্য উত্তেজনা।
তবে তারা নিজের উত্তেজনাকে প্রকাশ করছে না, গিলে খাচ্ছে যেন সেটা প্রকাশ না পায়। কবিরের কাছে বারবার জিজ্ঞেস করেছে কে আসবে, কিন্তু সে বলেছে স্যারের অনুমতি ছাড়া বলতে পারবো না। তারারও আর কি, মুখ গোল করে চুপ করে আছে। হাই হিলের আওয়াজে ধ্যান ভেঙে মিটিং রুমে সকলে। কবির, নিখিল আর জেনিফার রাস্তা দেখিয়ে নম্রতার সাথে একজন ওয়েস্টার্ন পোশাক পরা মহিলাকে নিয়ে আসছে মিটিং রুমের দিকে। শর্ট স্কার্টটা হাঁটুর উপরে আর শর্ট টপটা পেটের উপরে। এই মহিলাকে দেখে তারা নাক সিটকে রাফানের দিকে তাকিয়ে মুখ ভেঙচি বলে, তাহলে এই সেই মাঙ্গির নাতনি? তার মুখে এই মন্তব্য শুনে রাফান কিছুটা ভিমড়ি খেয়ে যায়। এই মেয়েটা ধীরে ধীরে করিডোর পেরিয়ে এগিয়ে আসতে রাফান তারাকে উদ্দেশ্য করে আস্তে করে বলে, এই মহিলাকে একটা কাজের দায়িত্ব দিতে আমি এখানে ডেকেছি ক্লায়েন্টের নামে। এই ফ্লাওয়ার, তাই ফ্লাওয়ারের সামনে কিছু বলো না, অ্যান্ড ওয়াচ ইউর মাউথ, ফাক ইউর মাউথ। তারার এরকম অসভ্যতার মতো রিপ্লাই শুনে রাফান কপাল কুঁচকে ওর দিকে তাকালো। তারা যেন জেলাসি থেকে এসব বলেছে সেটা বুঝতে দেরি হলো না। জেলাসির কথা ভাবতেই রাফানের চোখে মুখে দুষ্টুমির হাসি ফুটলো। মনে মনে ভাবলো, ফ্লাওয়ার তুমি তাহলে জেলাস, রাইট? তাহলে এবার দেখো আমি কি করি। রাফানের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। বিদেশি পোশাক পরা বাংলাদেশি মেয়েটিকে নিয়ে কবির, নিখিল আর জেনিফা মিটিং রুমের ভেতরে প্রবেশ করলো। তারা আর রাফান দাঁড়িয়ে ওর সাথে হ্যান্ডশেক করে রাফান তারার উদ্দেশ্য বলল, নয়নতারা, শি ইজ নওরিন আহমেদ। আমরা অনেক কাছে ও আমাকে সাহায্য করেছে, আজও তাই ওকে আমি এখানে ডেকেছি আমার কিছু কাজে। তুমি ওর সাথে পরিচয় করে দাও। হ্যালো, আই এম নওরিন আহমেদ। থিঙ্ক মি অ্যাজ আ ফ্রেন্ড অফ মিস্টার রাইন। নওরিন নামক মেয়েটার কাছে এসব শুনে কাঁপিতে জ্বলে গেল তারার। একে তো ছোট ছোট ড্রেস পরে এসেছে যেটা তার একদমই পছন্দ না, তার ওপরে নিজেকে আবার এত মাখো করে রাফানের বান্ধবীর পরিচয় দিচ্ছে। তারা মনে মনে ভাবছে, এটাকে যদি এখন গুলি করে মেরে দিই তাহলে কি আমাকে মিস্টার ক্রিমিনাল ভুগবে? সহ্য হচ্ছে না এই মাঙ্গের নাতনিকে। নিজের রাগ সংবরণ করে আবার মনে মনে ভাবলো, না থাক, শান্ত হো তারা, শান্ত হো। তারা এবারও নিজেকে শান্ত করে বলল, হাই, আই এম নয়নতারা শেখ, সিইও অফ দিস কোম্পানি। তারা যে রাফানের বউ সেটা এখানে প্রকাশ করলো না। মনে মনে কিছু একটা ভেবে তারা এই কথাটা চেপে গেল। তারা নিজেকে শুধু সিইও এর পরিচয় দেবে, এটা রাফানের কাছেও গোলমাল ঠেকালো। কি ব্যাপার? একটু আগে তো জেলাস ছিল, এখন এভাবে কথাটা চেপে গেল কেন? তার মানে নিশ্চয়ই বান্ধবী কথাটা শুনে মাথায় কিছু চলছে। দেখতে চলেছেন যে রাফান ঠিক কতটা ক্লোজ এই মেয়েটার সাথে। নওরিন, নিখিল, কবির, জেনিফার, রাফান তারা প্রত্যেকে যার যার চেয়ারে বসলো। তারা তীক্ষ্ণ চোখ দুটোতে বারবার বিরক্তিভাব ফুটে উঠেছে, না চাইতেও। হ্যাংলা মেয়েটা কেমন বেশি বেশি ভাব দিচ্ছে রাফানের সামনে। ইচ্ছে করছে গুড়িয়ে চড়িয়ে কালের সব দাঁতগুলো ফেলে দিতে। অসভ্য একটা। রাফান এই মেয়েটাকে কেন ডেকেছে সেটা এখনও অপরিষ্কার। কারণ মেয়েটার আসার পর থেকে কোম্পানির কাজের ব্যাপারে কথা বলেছে, কিন্তু তারা নিশ্চিত এটাই এই মেয়ের টাকার প্রধান কারণ নয়। আরও কিছু নিশ্চয় আছে যেটা রাফান বলছে না, আর সেটা তারাকে জানতেই হবেই। মিটিংয়ের কিছুক্ষণ পরে নওরিন হাই তোলা শুরু করলো। হাই তোলার ভাবও আলাদা। কি প্রকার ঢঙ্গি হলে মানুষ এভাবে হাই দেয় ভাবতেই তারা নাক সিটকে আসে। নওরিন হাই তুলে রাফানের দিকে তাকিয়ে ঢং করে বলল, মিস্টার রাইন, আমার প্রচুর ঘুম পাচ্ছে, একটু টায়ার্ড আছি তো তাই, চলুন না এক কাপ কফি খেয়ে আসি। আপনার ওয়ার্ল্ড ফেমাস রেস্টুরেন্ট থেকে চলুন খেয়ে আসি। আমি ফরেনে থাকা কালীন অনেকের মুখে আপনার এই রেস্টুরেন্টের নাম শুনেছি। অনেক বড় বড় ব্যবসায়ীও আপনার রেস্টুরেন্টের প্রশংসায় পঞ্চমুখ। এক কাপ কফি তো ট্রিট পেতেই পারি। সেখানে গিয়ে আমরা দুজন বাকি কাজের কথাও সেরে ফেলতে পারবো। কারেন্ট লাগলো? হ্যাঁ, কারেন্ট তো লাগলোই মনে হচ্ছে তার শরীরে। এই মহিলা তার মানে এই নিয়ত রাফানকে একা পেতে চায়। তার নিজের ধৈর্যের বাঁধ ভেঙে খারাপ কিছু বলতে যাবে অমনি রাফান গম্ভীর মুখ দিয়ে দৃঢ়তার সাথে বলল, লিসেন নওরিন, ফার্স্টলি আই এম নট ইউর ফ্রেন্ড নর এস ফিউ। সেকেন্ডলি, I called you here just to give you some works. Don't try to waste my time. Got it? রাফানের শক্ত কথায় মিয়ে গেল নওরিন। মনে হলো যেন ফুস করে বেলুনের হাওয়া বের হয়ে গেল। যদিও রাফানের এই রুক্ষ আচরণে তারার মতো মন শান্ত হলো। মনে মনে বেশ হয়েছে ভেবে হাসলো। তবে এই হাসি বাহিরে প্রকাশ করলো না। কিছু একটা ভেবে মুখ গম্ভীর করে রাফানের উদ্দেশ্যে বলল, ও তো ভুল কিছু বলেনি রাফান, আমারও খুব ঘুম পাচ্ছে। রাতে ঘুম হয়নি ভালো করে, তোমারও তো হয়নি। চলো সবাই মিলে যাই, কফি খেয়ে আসি, লাঞ্চটাও নেওয়া যাবে। ওকে চলো। রাফান কাজটা বলেই চেয়ার থেকে উঠে যায়। ওর দেখা দেখি বাকি সবাই উঠে যায় পেছন পেছন। তারার কথা শুনে জেনিফার, নিখিল, কবির মুচকি মুচকি হাসে, কিন্তু তারাও তো রাতে ঘুম হয়নি। কফিটা বজ্রপাতের মতো নওরিনের কানে গিয়ে লাগলো। রাফানের রাতে ঘুম হয়নি সেটা নয়নতারা কি করে জানলো? তাহলে কি তার সাথে রাফানের কোনো সম্পর্ক আছে? রাফানের সাথে 4 বছর ধরে নওরিনের পরিচয়। একটা বড় অফিসিয়াল মিটিংয়ে দেখা হয়েছিল।
রাফান যদিও তাকে পাত্তা দিত না। নওরিন অনেকভাবে রাফানকে পটানোর ট্রাই করেছিল, কিন্তু লাভ হয়নি। বরং একবার বেশি করে ঘেঁষার জন্য 4-4টা চর খেতে হয়েছিল তাকে। সেই শক্ত চর খেয়ে 3 বছর আগে নওরিনের মনে রাফানের জন্য গভীর ভয়ের সৃষ্টি হয়। তবে বেহারার মতো এখনো ঢং করে কথা বলা ছাড়েনি। রাফান নওরিনের সাথে কথা না বলেই চলে যাবে। তবে এবার কাজের নাম করে নওরিনকে এখানে আনার একমাত্র কারণ হলো একটা সিক্রেট মিশন। সেটা কমপ্লিটের জন্যই একজন দক্ষ মেয়ের দরকার। আর রাফান তাকে কোনো বিপদে ফেলতে চায় না। তাকে এসব কাজে জড়ানোর জন্য কোনো প্রশ্নই আসে না। তাই একে এখানে ডাকা। তবে রাফান ঠিক করেছে, এবার যদি এই মেয়ে বদ কিছু করে তবে রাফান একে গায়েব করে দেবে, একেবারে নিশ্চিহ্ন করে ফেলবে। আর যদি ভুলেও নওরিন তারা কিছু করে তবে তো হয়েছে এই কাজ। এইসব ভাবতে শিউরে ওঠে কবির আর নিখিল। দুজন দুজনের দিকে চাওয়াচাই করে। রাফান এই গায়ে পড়া শয়তানটাকে ডাকতে চায়নি, বাধ্য হয়ে ডেকেছে কবির আর নিখিলের পরামর্শে। এবার যদি কোনো আকাম হয় তাহলে নিখিল আর কবিরের গর্দানও নেবে রাফান। আজকে আর রেস্টুরেন্ট বুক করেনি রাফান, সাদের নিয়ে গিয়েছে সোজা যেখানে একবার তারাকে এনেছিল সেখানে। গোল টেবিলে সকলে চেয়ার নিয়ে গোল হয়ে বসেছে। রাফানের ডান পাশে বসেছে নিখিল, বাম পাশে বসেছে কবি। নিখিলের পাশে বসে আছে জেরিফা, তার পাশে তারা, আর তারার পাশে বসে আছে আরেকজন পুরুষ। এই একটু আগে সে এলো, সুদর্শন পুরুষ সে, ইটালিয়ান হবে। বাদামি রঙের চুল, পরনে আকাশি স্যুট, সাদা প্যান্ট, সাদা শার্ট, সাথে কালো টাই। সাদা ধবধবে বিদেশিদের মতোই গায়ের রং। একে রাফান ব্যবসার জন্যই ডেকেছে, সিগারেট কাজের জন্য নয়। রাফান প্রথমে টেবিলে বসে তারার দিকে তাকিয়েছিল, যেন তারা তার পাশে বসে, কিন্তু সে অন্য পাশে গিয়ে বসলো ইচ্ছে করে। আর ওই ক্লায়েন্ট এসে তারাকে দেখে ফিদা হয়ে যায়, জায়গা খালি দেখে সেখানটায় বসে। আর আশেপাশে বসে, তার পাশে বসে নওরিন। রাফানের আয়েসের জায়গা না পেয়ে বাধ্য হয়ে বসে। এই বিদেশি ইটালিয়ান লোকটার নাম হলো সোলো জেনান। ড্যাপট্যাপ করে একটু পরপর তারার দিকে তাকাচ্ছে। তারা একটু ইতস্তত হলেও রাফানের অগ্নি চেহারার দিকে তাকিয়ে আছে। রাগে পুরো অগ্নিয়গিরির মতো ফুসছে, যেন যে কোনো মুহূর্তেই ফেটে পড়বে। সেই দেখে মনে মনে তারার খুব হাসি পাচ্ছে। একটু আগে যে চেহারাই তারার হয়েছিল, এখন সেই ফিলটাই পাচ্ছে রাফান। তারাকে জ্বালাতেই তো এখন ঘটা করে হ্যান্ডশেক করেছিল, তাই তারাও দেখিয়ে দিল হ্যান্ডশেক করে। রাফাল চুপচাপ দাঁত চিবিয়ে চোয়াল শক্ত করে গম্ভীর মুখে বসেছিল। আর এটাই ছিল তার জন্য সবচেয়ে বড় ভুল। এই একটা হ্যান্ডশেকের জন্য সে তার সাথে কি হবে সেটা তার কল্পনাতেও করেনি। সকলে মিলে যখন টুকটাক আলাপ করছিল, রাফান হঠাৎ করে নওরিনকে বলে বসলো, নওরিন, RIM কোম্পানির মালয়েশিয়ার প্রজেক্টটা তুমি দেখবে ওখান থেকে। ওই দায়িত্বটা আজ থেকে তোমার। যদি কোনো হেল্প লাগে তবে আমাকে জানিও। রাফানের থেকে এত বড় কাজ পেয়ে নওরিন খুশিতে গদগদ হয়ে সায় দিল। তারা উজবুকের মতো রাফানের দিকে চেয়ে আছে, চারিপাশে যেন থমকে আছে। আজ 2 মাস ধরে তারা এই প্রজেক্টটা সামলাচ্ছে। 1,500 কোটি টাকার প্রজেক্ট এটা। রাফান কি মস্করা করছে নাকি? তারা অনেকটাই গুছিয়ে এসেছে এই প্রজেক্টটা নিয়ে। এই প্রজেক্টটা হলে অনেক লাভ হবে কোম্পানির। রাফান কী সব বলছে। মুহূর্তে নিজের হতবাক হয়ে যাওয়া চেহারাটা পাল্টে তারা রাগী চোখে রাফানের দিকে তাকিয়ে ঝাঁচালো কণ্ঠে বলে, কিসব বলছো তুমি এসব? পাগল হয়েছ? পাগল হবো কেন? আর আমি কোম্পানির চেয়ারম্যান প্লাস মালিক। তুমি CEO হলেও তুমি এখানকার কর্মচারী। তোমার এসব ঠিক করার অধিকার আমার পরে। নিখিল, কবির, জেনিফা সবাই বোকা হয়ে গিয়েছে রাফানের কথা শুনে, কিন্তু তারা একটু একটু আন্দাজ করতে পারছে সে যে নওরিনকে নিজের আসল পরিচয় দেয়নি, আবার জেনানের সাথে হ্যান্ডশেক করে মিষ্টি মিষ্টি কথা বলেছে। তাতে রাফান চটে গিয়ে এসব বলেছে। সকলের সামনে সিচুয়েশন আরও খারাপ হবার আগে তারা চেয়ার থেকে উঠে রাফানের হাত ধরে সাথের অন্য পাশে কিনারে নিয়ে যায়। অন্য পাশে চলে যাওয়াতে ওরা কি করবে বা কি কথা বলবে সেটা কেউই বুঝবে না, জানবে না। সবার সামনে রাফান রাগ করে থাকলেও তারাকে বাধে দেয়নি, কিন্তু কিনারে নিয়ে হাত ছাড়ার পর ধমকের সুরে বলে, কি হলো, টেনে আনলে কেন এভাবে? নিজের বসকে এভাবে টেনে আনার সাহস হলো কি করে তোমার? এটা অফিস, বাড়ি নয়। রাফানকে রিয়াক্ট করতে দেখে তারা একটু নরম সুরে রাফানের হাত ধরে বলল, এরকম করছো কেন? তুমি তো জানো এই প্রজেক্টটা কত ইম্পর্ট্যান্ট। রাফান এক ঝটকায় হাত ছাড়িয়ে ফেলে দাঁত কিরমির করে তার দিকে তাকিয়ে নিজের তর্জনে তাক করে বলে, ডোন্ট টাচ মি, জাস্ট ডোন্ট। হোয়াট আই উইল ডু অর আই ওয়ান্ট টু ডু ইজ কমপ্লিটলি মাই বিজনেস। জাস্ট গো টু ইউর লাভিং জেনান। তারা তারা হতাশ হলো না, বরং মুচকি হেসে রাফানের দিকে তাকিয়ে বলল, জেলাস? রাফান তারার 2 বাহু চেপে চোয়াল শক্ত করে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে, I don't even care and you are talking about your fucking jealous. Like seriously? এবারেও তারা মাথা গরম করে না, কারণ সে জানে রাফান ওকে নিয়ে কতটা সিরিয়াস আর পজিটিভ। নিজের ভুলটা বুঝতে পারে সে, তার এরকমটা করা উচিত হয়নি। তাই আবারও রাফানের ডান হাতে নিজের 2 হাতে আটকে শক্ত করে ধরে কোমল আর আবেগী কণ্ঠে বলে, সরি অনেক। কি তুমি কি মিস্টার রামের হাত ধরেছ কেন?
গোল গোল চোখ করে নওরিন ওদের সামনে এসে নাক গলানোর মতো করে কথাগুলো বলে। তার মুখের কথা থেমে যায়, সাথে সাথে প্রচণ্ড রেগে তারা জোরে জোরে ধমকের সুরে বলে, হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে কথা বলতে হয় না, এই ভদ্রতাটুকু শিখনি? থাপড়ে একেবারে দাঁত ফেলে তারপর তোমাকে ম্যানার্স শেখাবো আমি। নওরিন তারার কথা শুনে প্রচণ্ড অবাক হয়ে গিয়ে কিছু বলতে নেবে, তখনই রাফান গগন কাঁপিয়ে পুনরায় ধমকের সুরে চিৎকার করে বলে, আমার ওয়াইফ কি বলেছে শোনোনি? আমাদের মাঝখানে কথা বলার সাহস হয় কি করে? আগের চরগুলোর কথা ভুলে গিয়েছ? যে কাজটা করতে দেবো সেটা করে এখান থেকে বিদায় হবে, না হলে কপালে চরম দুঃখ আছে। রাফান আর তারার চেঁচামেচিতে সকলে দৌড়ে ছাদের কিনারায় আসে। এসে দেখে রাফান আর তারা দুজনে মিলে নওরিনের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। নওরিন সামনের দিকে ঘুরে তাকানোর ওর চেহারাটা স্পষ্ট নয়, তবে যেমনই হচ্ছে রাফানের ধমকানিতে ও নিজেও কম ভয় পায়নি। কবির আর নিখিল তো ভয়ে ঘামছে। জেনিফাও কি হয়েছে সেটা খানিকটা বুঝতে পেরে কি হবে সেটাই ভাবছে। এদিকে মিস্টার জেনান এসব বিষয়ে পুরোপুরি অনজ্ঞ, তার ধারণাতেও কিছু নেই। সে ফ্যাল করে তাকিয়ে সকলের ভাবমূর্তি বুঝে নিজ থেকে একবারই প্রশ্ন ছুড়ে বসল, ইজ দেয়ার এনিথিং রং মিস্টার রায়? হোয়াট আর ইউ থ্রি টকিং অ্যাবাউট? লেটস জাস্ট ফিনিশ দ্য মিটিং, গেট লস্ট। রাফান চোয়াল শক্ত করে চোখ বন্ধ অবস্থায় হাত মুঠো করে মিস্টার জেনানকে বলে। মিস্টার জেনান অবাক হয়ে যায় রাফানের কথাই। হোয়াট আর ইউ সেইং মিস্টার রে? আর ইউ ডেভ অর সামথিং? আই জাস্ট সেড গেট লস্ট ফ্রম হেয়ার। প্রথম বাক্যটা ধীরে বললেও পরের বাক্যটা রাফান অনেকটাই জোরে বলে। রাগে তার চোখ মুখ লাল হয়ে গিয়েছে, কপালের শিরা উপশিরাগুলো সব ফুলে উঠেছে। হাত মুঠো করতে হাতের শিরাগুলো ভয়ঙ্করভাবে ফুলে উঠেছে। রাফানের রাগে আর কথায় মিস্টার জেনান অপমান বোধ করলেন। তাকে এভাবে ডেকে নিজের ইচ্ছে মতো আবার তাড়িয়ে দেওয়ার কোনো মানেই হয় না। যতই সে বড় কোনো ব্যবসায়ী বা মাফিয়া হোক না কেন, সেও ছোটোখাটো কোনো ব্যবসায়ী নয়। মিস্টার জেনান রাফানকে ট্রিট দিয়ে কম কম সুরে বলল, ওকে মিস্টার রিম, উই আর গোয়িং, বাট ইউ হ্যাভ টু সাফার ফর দিস ফাকিং ইনসাল্টিং, মাইন্ড ইট। লেটস গো মিস্টার নওরিন। মিস্টার জেনানের কথায় নওরিন সহ চলে গেল। দুজনের চোখেই অপমানের প্রতিশোধের ঘোল লেগে আছে। কবির আর নিখিল একবার রাফানকে বোঝানোর জন্য কিছু বলতে চাচ্ছিল, কিন্তু রাফানের চোখের চাহনিতে আর কিছু বলতে পারল না ভয়ে। জেনান আর নওরিন চলে যাওয়াতে রাফানের কোনো ভুরুক্ষেপ হলো না। ওরা চলে যাওয়ার পর রাফান দুই পকেটে হাত ঢুকে মাথাটা উঁচু করে গভীর শ্বাস নেয় আর উঁচু করে শ্বাস ছেড়ে দেয়, যেন ও মাথাটা ঠান্ডা করার জন্য নিজের সাথে নিজের সংঘর্ষ চালিয়ে যাচ্ছে মনে মনে। নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয় সে। তার চোখের ইশারায় চলে যেতে বলে সবাইকে তারা বাদে। তারা রাগ অনেকটাই কমে এসেছে। আপাতত সে ভয় আছে রাফানকে নিয়ে। সে কি করবে তা ভেবে সবাই ছাদ থেকে চলে গেল। রাফান ছাদের কিনারায় থেকে ওদের আগের বসার চেয়ারে গিয়ে বসলো। তারাও রাফানের পেছন পেছন এসে ওর সামনে দাঁড়ায়। রাফান চোখ খিচে রয়েছে, যেন কোনোভাবেই নিজের রাগটা প্রকাশ না হয়। সে চায় না তারাকে নিজের জঘন্য রূপটা দেখাতে। অন্তত এই একজনের কাছেই সে ভালো থাকতে চায়, ভালো দেখাতে চায়। তাই চেয়ারে বসে টেবিলে ডান হাতে কোনোই রেখে তর্জনী আর বৃথা আঙ্গুলে কপালে ঠেকিয়ে রেখেছে। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। হচ্ছে না, হচ্ছে না, উফ হচ্ছে না। ধাম ছড়াস সব উল্টে পড়ে গেল টেবিলের। এরপর পুরো টেবিলটাই উল্টে ফেলে দিল রাফান। আহ করে পুরুষালী গম্ভীর কণ্ঠে গলা ফাটিয়ে একটা চিৎকার দিল রাফান। পুরো ছাদ কেঁপে উঠল। তারাও ভয়ে থরথর করে কাঁপছে। যা ভয় পেয়েছিল তাই হলো। ইস, কি দরকার ছিল শুধু শুধু ওই লোকটার সাথে কথা বলার, ওনার পাশে বসার। জানি তো রাফান এসব জীবনেও সহ্য করবে না, আবার এখন তার জন্য ওদের অপমান করে বের করে দিল। এবার তো আর তার আর নিস্তার নেই। এসব ভাবতে ভাবতে হঠাৎ তারা দম আটকে যাওয়ার অবস্থায় হলো। রাফান এসে তারা দুবাহু এমনভাবে চেপে ধরেছে যেন হাত ছিঁড়ে রাফানের হাতে চলে যাবে। রাফান তার বাহু ধরে রাগ বর্ষিত করে গা ছমছম গম্ভীর কণ্ঠে বলে, কি খুশি হয়েছ ফ্লাওয়ার? তোমার জন্য সব তছনছ করে দেব, আর তুমি মজা নিয়ে দেখবে। এটাই তো চেয়েছিলে তুমি, তাই না? বারবার ওয়ার্ন করেছি, দেখে বেশি আজকারা পেয়ে গিয়েছ। কি ভেবেছ ছেড়ে দেবো তোমায় এত সহজ? রাফান ইব্রাহিমকে চেনো না, জানো না আমি আমার জিনিসের উপরে কারো নজর সহ্য করতে পারি না? তুমি কার কার ভুলে গেলে? কিভাবে পারলে আরেক লোকের পাশে গিয়ে বসতে, যেখানে আমি মানে তোমার স্বামী উপস্থিত আছে? আর আমি যদি নাও থাকি, আমি যদি মরেও যাই, তারপরেও ইউ হ্যাভ নো রাইটস টু গো ইন ফ্রন্ট অফ এনি ম্যান। তোমার কি ইচ্ছে করেছে জানো? জানো কি ইচ্ছে করেছে? ইচ্ছে করেছে এক্ষুনি গলা টিপে মেরে দেই তোমায়, একদম শেষ করে দেই। এই তুমি ইচ্ছা করে আমার মাথার সব চিন্তা মাথা ব্যথার কারণ। তুমি না থাকলে সব ঠিক হয়ে যাবে। দেবমের রাফান এক হাত উঁচু করেছিল তারাকে মারতে, কিন্তু আবার স্তব্ধ হয়ে যায়। তবে নিচে আচার থেকে থেমে গিয়েছে অন্য কিছু কারণে। শক্ত অটল থাকা হাত দুটো মুহূর্তেই নেমে কোমল হয়ে যায়। চোখ বন্ধ হয়ে যায়। রাফানের এতক্ষণে যে রাগের শ্বাসের জন্য আটকে রেখে এতগুলো কথা বলেছিল, সেই শ্বাসটা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে থাকে।
কপালে রাগের জেগে থাকা শিরাগুলো মিলিয়ে যেতে থাকে। প্রচণ্ড রাগে কী হলো সেটা ঠাওর করে রাফানের 2 সেকেন্ড সময় লেগেছিল মাত্র। তেমন কিছু না, নিজের প্রেয়সীর বাহুডোরে বাধা পড়েছে সে, শক্তভাবে বাধা পড়েছে, আর ছাড়বে না। আর ছাড়া যাবেই না, ছেড়ে দিলেই তার শান্ত থাকা মিস্টার ক্রিমিনাল অশান্ত হয়ে যাবে। যতক্ষণ না রাফান তার নিজের দুবাহু ধরে তাকে আঁকড়ে নিচ্ছে ততক্ষণ এভাবেই ধরে রাখতে হবে। রাফানের রাগ কমানোর এই উপায়টা একদিন সে নিজেই বলে দিয়েছিল ভুল করে। আজ সেটা মাথায় রেখেই তারা জড়িয়ে ধরল, আর সেটা কাজেও দিল। এতক্ষণ এভাবে রাফানকে জড়িয়ে রেখেছে সেটা তারা নিজেও জানে না, কিন্তু কম হলেও 40 মিনিট তো হবেই। এর চেয়ে বেশি বই কি কম নয়, কিন্তু তাতে ক্ষতি হয়নি। রাফান আসলে নরম হয়ে গিয়েছে। ধীরে ধীরে নিচের 2 হাত বাড়িয়ে তারাকে আগলে নিয়েছে নিচের বুকের মধ্যিখানে। এত শক্ত করে ধরেছে যে তারা দম বন্ধ হয়ে যায়। তারাও তো শব্দটিও করেনি, নিচ থেকে আরও মিশে যায়। রাফানের শক্ত বাঁধনে হারিয়ে ফেলেছে নিজেকে, খুঁজে পেয়েছে পৃথিবীর সবচেয়ে দামি শান্তি, যেটা অন্য কোথাও পাওয়া যাবে না। তারাকে নিজের সাথে মিশিয়ে একদম কোমল আহত গলায় রাফান নিজের বাতিত হৃদয়ের কথা ব্যক্ত করল। আমার এই পাপী জীবনের সাথে না চাইতেও জুড়ে গেছো তুমি ফ্লাওয়ার। আমি জড়িয়ে ফেলেছি তোমাকে, দেখতে পারবো না তোমাকে অন্য কারোর সাথে, ধ্বংস করে দেবো সব। আমি জানি আমি তোমার জন্য অভিশাপ হয়ে গিয়েছি। এখন বলো, তুমি কি সেই অভিশাপে বাঁচার সাহস রাখো? হ্যাঁ হ্যাঁ রাখি, এই সাহস একমাত্র আমি রাখি মিস্টার ক্রিমিনাল। এই সাহস আর কারণ নেই, কারণ না। তারার উত্তরে রাফানের মন শান্ত হয়। এক হাতে তারার পিঠে রেখে অন্য হাতে তারার মাথায় বলিয়ে দেয়, নিজের ঠোঁটের কোমল পরশে বলিয়ে দেয় তারার কপালে। তারাও চোখ বন্ধ করে সেই আদর সদরে গ্রহণ করে। পিনপতন নীরবতায় ভরে যায় তাদের গভীর চাহনিতে। সন্ধ্যা 7:37। একটা বড় আধুনিকতার ছোঁয়া লেগে থাকা ফ্ল্যাটের বিরাট আলিশান লিভিং রুমে সোফায় বসে আছে 2 জন ব্যক্তি। তাদের চোখ লাল হয়ে গম্ভীর্যে এবং প্রতিহিংসায় স্পষ্ট ছাপ। রাগ আর প্রতিশোধের তাড়নায় এখন তারা দুজনেই যা করার করতে পারে। তাতে যদি বড় কোনো খেলা খেলতে হয় সেটাও 2 জন মিলে খেলবে। তবু আজকে এই অপমানের প্রতিশোধ চাই চাই। ভয়ঙ্কর ক্রোধে আগুনে ডুবে মিস্টার জেনান নওরিনকে বলল, মিস্টার নওরিন, হ্যাভ ইউ সিন হোয়াট হ্যাপেন্ড টুডে? দিস ইজ নাথিং মিস্টার জেনান। আমার সাথে 3 বছর আগে হয়ে যাওয়া ঘটনা শুনলে আপনি কি বলবেন? এই মিস্টার রাইন মানে রাফান ইব্রাহিম মৃধা প্রচণ্ড তারা প্রকৃতির লোক, আর কি পরিমাণ বেপরোয়া সেটা তো কারো বলার অপেক্ষায় রাখে না। কিছু আটকায় না ওর কাছে, যা ইচ্ছে করতে পারবে। হি ডাজন্ট ইভেন কেয়ার অ্যাবাউট এনিথিং। তবে আজকে অবাক হলাম এটা দেখে যে এই সাধারণ একটা মেয়েকে সে বিয়ে করতে এত ক্ষমতা প্রতিপত্তি দিয়েছে। ভাবতে অবাক লাগে, আর আজ যা দেখলাম তাতে বোঝা গেল এই মেয়ের জন্য ও সব করতে প্রস্তুত। এমনকি সব ধ্বংস করে দিতেও পিছুপা হবে না। আর তখন যা করলো সব জেলাসি থেকেই করেছে। আর ইউ রাইট, বাট আই হ্যাভ অ্যান আইডিয়া। আইডিয়ার কথা শুনে নওরিন আর জেনানের চোখ চমকে ওঠে। তাতে যেমন ছিল হিংস্রতা, তেমনই ছিল বিচ্ছিরি একটা অনুভূতি। মিস্টার জেনান নিজের কপট হাসি নিয়ে নওরিনের উদ্দেশ্য বলে, মিস্টার রেইম লাভস হিজ ওয়াইফ মোর দ্যান এনিথিং। He won't care to destroy the world for her, and I can't beat that. So that beautiful lady is the one and only sick part of Mr. Rain. I hope you are understanding. ব্যাস, আর কিছু বলতে হলো না। দুজনে বুঝে গেল কি করতে হবে। শয়তানি অট্টহাসিতে ফেটে পড়ল দুজনেই। না জানি কতটা জঘন্য হলো তাদের প্ল্যান, কিন্তু ওরাও কি জানে যে ওদের জন্য কি অপেক্ষা করতে পারে? না, জানে না। বড় বড় রাস্তা ধরে যাচ্ছে রাফানের কালো BMW গাড়িটি। মানে রাতের মনে হচ্ছে রাতের এক টুকরো আকাশে ভেঙে পড়েছে নিচে। তবে আজ গাড়িটা নিখিল বা রাফানের কোনো বডিগার্ড কেউ চালাচ্ছে না। আজকে গাড়িটা চালাচ্ছে বিজয়। রাফানের রেগে যাওয়া দেখে নিখিল নিচে গিয়ে চট করে বিজয়কে কল করে সব বলে। বিজয় তো চিন্তায় শেষ, তাই দেরি না করে নিজের অফিসের কাজ ফেলেই চলে যায় রেস্টুরেন্টে। সেখানে গিয়ে দেখে ততক্ষণে সব ঠিকঠাক হয়ে গিয়েছে। এরপরেও যেন প্রতিমধ্যে কিছু বিগড়ে না যায়, তাই সেই ড্রপ করে দিচ্ছে রাফান আর তারাকে। রাফান নিজের গাড়ি ছাড়া অন্য কারো গাড়িতে ওঠে না, তাই বাধ্য হয়ে বিজয় গাড়িটা নিয়ে নিখিলের পেছন পেছন আসছে, আর বিজয় রাফানের গাড়ি চালাচ্ছে। প্যাসেঞ্জার সিটে বসে আছে রাফান আর তারা। যদিও এখনও দেখলে কেউ বলবে না যে একটু আগে কি ঝামেলাটাই না হয়েছিল। তারা কি সুন্দর রাফানের হাতের মধ্যে ঘুমোচ্ছে, তাকে জড়িয়ে ধরে। কি নিশ্চিন্ত দেখাচ্ছে, ওই চেহারায় স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছে চারিপাশে। আর রাফান সে মুগ্ধ হয়ে দেখছে, হাত বুলিয়ে দিচ্ছে গালে, মাথায়, কপালে। নিজের গালের সাথে তার গালটি গিয়ে চোখ বন্ধ করে শ্বাস নিচ্ছে কতক্ষণ, আবার কিছুক্ষণ পরপর চুমু খেয়ে যাচ্ছে সারা মুখে, কপালে, গালে। অসংখ্য চুমু খেয়ে মনে মনে হাজারবার নিজের ব্যবহারের জন্য সরি বলেছে, আর ভাবছে তারাই তো ভুল। এভাবে অফিসের অন্যান্য ক্লায়েন্ট হুট করে তারার সামনে আনাটা উচিত হয়নি।
রাফান তো শুধু ভেবেছিল তারা যেন তার পাশে থাকুক, আর নৌরিন তো একটা মেয়ে, ওর জন্য কোনো প্রবলেম হতো না। কিন্তু হুট করে এসেই পড়ে মিস্টার জেনান, নৌরিনই তাকে ডাকে। এতে প্রচণ্ড রাগ হয় রাফানের। এরপর আবার যদি ওসব কাণ্ড দেখে তখন কি করে পারবে নিজেকে সামলাতে, তাই তো মাথা গরম হয়ে গিয়েছিল খুব। এইসব ভেবে ভেবে তারাকে চেপে ইচ্ছে মতো চুমু খাচ্ছিল রাফান। কপালে, গালে, নাকে, ঠোঁটে কোনো জায়গায় আর বাদ পড়েনি। গাড়ির মিররে এইসব থেকে বিজয় বিরক্তি হয়ে কেত্তা ভাষায় রাফানকে বলে উঠল, কিরে ভাই, চুমাইতে চুমাইতে খাইয়া লবি নাকি? বাবিরে কন্ট্রোল কর, একটু পরে তো বাড়ি যাবি গা। রাফান কপাল কুঁচকে আর চোখে বিজয়ের চোখের দিকে তাকালো। এরপর বিরক্তির ভরা কণ্ঠে বলল, তোকে এসব কে দেখতে বলেছে? লজ্জা করে না? স্বামী স্ত্রীর মধ্যকার রোমান্স দেখছিস? এক লাথি মেরে তোকে আমি বনবাসে পাঠিয়ে দেব। আমার বউ আমার যা ইচ্ছে করব, তুই কেন দেখবি শালা? বিজয় দীর্ঘশ্বাস ফেলে হার মেনে নিল। তারপর উদাস হওয়ার নাটক করে বলল, আজ বউ নেই বলে। এরপর বিজয় আর ভুলেও পেছনে তাকায়নি, সুন্দর মতো বাড়িতে নিয়ে এসেছে। রাফানও কোলে করে তারাকে নিজের ঘরে নিয়ে যায়। ফ্রেশ হয়ে এসার নামাজটা পড়ে নেয়। তারা এখনো বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছে। নামাজ শেষে আবার একটা ধূসর রঙের টি শার্ট আর কালো ট্রাউজার পরে নেয় রাফান। ভেজা চুলগুলো হাতে ঝাড়া নিয়ে পানিগুলো ছড়ায়। খুব একটা লাভ হয় না তাতে। ভেজা পানিতে ভিজে যায় টি শার্টের গলার আর ঘাড়ের দিকটা। ড্রেসিং রুম থেকে বেরিয়ে রাফান এক পা দুপা করে খাটে শুয়ে থাকা তারার দিকে এগোতে থাকে। একদম কাছে গিয়ে হাঁটু করে বসে পড়ে ফ্লোরে, ঠিক তারার মাথার কাছে। গভীর চোখে তাকিয়ে থাকে তারার পানে। সেই দৃষ্টিতে আছে ভালোবাসার অন্ধকেরা। এই ঘোরের মাঝে যেন সে সারা জীবন আটকে থাকতে চায়, আর এমনিতেও মুক্তি পাবে না সে কোনোদিনও না। গোর লাগা চাহনিতে রাফান তারার দিকে তাকিয়ে থেকে সারাদিনে ঘটে যাওয়া সবকিছু ভাবতে থাকলো। যখনই মনে পড়ে গেল ওই জেনানের সাথে হাত মেলানো, ওর পাশে গিয়ে বসা আর মিষ্টি মিষ্টি কথা বলা, তখনই চোখে তপতপ করে চলে উঠল। আবার শান্ত হয়ে গেল তারার ঘুমিয়ে থাকা মুখখানা দেখে। কোমল চোখ দুটো দিয়ে আলিঙ্গন করে নিজের প্রেয়সের উদ্দেশ্যে পুরুষালী আকর্ষণীয় গানের গলায় গেয়ে ফেলল নিজের অজান্তেই। দাঁড় দেহে মুছে মে মে কাহা না দো, মিলো যে খুদা কো বল না দো। থেমে গেল কানের লাইনগুলো। যেন এটাই বলতে চেয়েছিল সে, শুধু এতটুকুই। তবে রাফান নিজেও জানতো না যে তারা সেই কখন জেগে গিয়েছে। এখানে না, গাড়িতেই জেগে গেছে। রাফানের চুমুর অত্যাচারের চোটে জেগে গেছে। কিন্তু জেগে গেলে যে আদর ভাটা পড়বে তাই মটকা মেরে চুপচাপ শুয়েছিল। ঘরে আসার পরে যদিও সত্যি সত্যি চোখটা লেগে এসেছিল, তাও ঘুম চলে গেল রাফানের কাছে আসায়। আর এখন রাফানের গলায় এই গান শুনে ওর চোখের কোণে বেয়ে গড়িয়ে পড়া দুপুরটা অশ্রু যায় রাফানের চোখেও এড়াই না। এ কি ফ্লাওয়ার, তুমি ঘুমাওনি? রাফান তারার থেকে সরে গিয়ে উঠে দাঁড়ায়। দুহাত পাঁচ করে কপাল কুচকে ওর দিকে তাকায়। তারা ভয়ে ভয়ে চোখ পিটপিট করে খোলে। এমন মান করে জানো এই কিছুক্ষণ আগে সে ঘুম থেকে উঠেছে। রাফান তখনই আবার ধমকে ওঠে, কি হলো, ঘুমাওনি? তাহলে এরকম মটকা মেরে পড়ে থাকার মানে কি? তারা হালকা কেঁপে ওঠে রাফানের ধমকে। নিজেকে সামলে তোতলাতে তোতলাতে বলে, মানে উঠেছে কিছুক্ষণ আগেই। তো তুমি আদর করেছিলে বলে আর উঠিনি। বলে তারা বিছানার অন্য পাশে কাঁথা দিয়ে মুখ ঢেকে শুয়ে পড়ে। তারা কাণ্ডে রাফানের হাসি পায়। মুচকি হেসে সেখান থেকে চলে যায় স্টাডি রুমে। ল্যাপটপ নিয়ে বসে কাজ করতে থাকে। কিছুক্ষণ পর তারা আবার স্টাডি রুমে চলে আসে। রাফান তার আগমন খেয়াল করলেও কোনো অভিব্যক্তি না দেখিয়ে কাজ করতে থাকে, যেন রুমে কেউ প্রবেশ করেনি, বা করলেও এটাই স্বাভাবিক। তারা স্টাডি রুমে ঢুকে রাফানের পেছনে গিয়ে গলা চড়িয়ে বলে, একটা প্রশ্ন করব মিস্টার ক্রিমিনাল? তারা কথা শুনে রাফান ল্যাপটপে কাজ করতে করতেই মুচকি হেসে হাসকে স্বরে বলে, বলো। আমি যদি মরে যাই তাহলে কি তুমি আরেকটা বিয়ে করবে? ল্যাপটপে কাজ করতে করতে এই সময়ে অস্বাভাবিক প্রশ্নে রাফানের হাত থেমে যায়, কপাল কুঁচকে যায়, কিন্তু পেছনে তাকায় না। এই সুযোগে তারা আবারও বলে, বলো না, বিয়ে করবে? হ্যাঁ, করব। সরল প্রশ্নের সরল উত্তর দিয়ে রাফান আবারও কাজ শুরু করবে। তারার এসব প্রশ্ন নতুন না। রাফান জানে পিরিয়ডের সময় তারার মুড সুইং হয়, যার কারণে হুটহাট এক উদ্ভুত প্রশ্নে ঝুড়ি দিয়ে বসে রাফানের সামনে। বিয়ের প্রথম 6 মাসে ফোনে ফোনেই এসব সহ্য করত। এরপরে 6 মাস সামনে থেকে সহ্য করতে হয়েছে, উত্তর দিতে হয়েছে, কিংবা চুপ থেকে সরে গিয়েছে। এখন আবার মুড সুইং সহ্য করতে হবে। উদ্ভুত উদ্ভুত প্রশ্নের উত্তর যদি তারার মন মতো না হয়, তাহলে ভাল করে চালাবে। যদিও এটা রাফান ভালো করে এনজয় করে, আজকেও একটু তারার মুড সুইংয়ের মজা নিতে ইচ্ছে করলো রাফানের মুখে বিয়ের কথা শুনে তারা রাফানের কাঁধ থেকে হাত সরিয়ে মুখ নত করে আবার বলা শুরু করে, ঠিক আছে, করো বিয়ে। না করলে তো তোমার কষ্ট হবে, আমি রাগ করব না। শুধু তোমার কবরটা যেন আমার পাশে হয়, এটাই আবদার করলাম। ওই বইয়ের পাশে যেন না হয়। ওকে। এবার তারা জল ছুঁড়ে পড়ে হা হয়ে আবার জিজ্ঞেস করে, তার মানে তুমি সত্যি সত্যি আবার বিয়ে করবে? অন্য মেয়ের সাথে বাসর করবে? ওর সাথে সংসার করবে? আচ্ছা, ভূত ঢুকেছে তোমার মাথায় ফ্লাওয়ার, যেটা আমি নামাতে পারবো না।
তুমি কি আমাকে চেনো না? তুমি জানো না আমাকে? এতদিনে এই চিনলে? তারা জোরে জোরে হাউমাউ করে নাক বাজিয়ে কান্না করতে করতে বলে, আমি মানি না। তুমি তো বললে তুমি আরেকটা বিয়ে করবে। আমি কি করবো? হায় আল্লাহ, আমার জামাই আরেক মাঙ্গের নাতিনের সাথে থাকলে আমি তো কবরেও শান্তি পাবো না। রাফান এবার বিরক্তির চোটে চেয়ার থেকে উঠে যায়। তারা কাল চেপে ধরে দাঁত চেপে রাগেশ্বরে বলে, আরে আগে আমার কথা বুঝো, পরে আমারে ধুইস। তারা গা ছেড়ে দিয়ে রাফান ট্রাউজারের পকেটে দুহাত দিয়ে মাথা নিচু করে গম্ভীর শ্বাস নিয়ে আবার ছেড়ে দেয়। নিজেকে শান্ত করে আবার বলে, আচ্ছা আমার ভুল, আর বলবো না, করবো না বিয়ে। তুমি মরে গেলে আমিও চলে যাব, এখান থেকে চলে যাব। আমার কাজ আছে গো। তারাও রাফানের কথায় জায়গা ত্যাগ করে। তারও অফিসের কাজ করতে হবে, ভুলে গেছে কত বড় প্রজেক্টটা আছে। রাত 10টা চুই চুই, অন্ধকারে একটা কক্ষে ইজি চেয়ারে বসে তুলছে একজন পুরুষ। কপালে গভীর ভাঁজ, যেন কিছুটা নিয়ে বেশ চিন্তিত। ভেবেই চলেছে, মনে মনে ছক কষেছে কিভাবে কি করলে সবচেয়ে বেশি ভালো হবে। ছক কষতে কষতে তার চোখে মুখে ফুটেছে এক ভয়ঙ্কর হাসির রেখা। ঠিক তখনই রুমে আসে আরেকজন, ঢোকার আগে অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করে। রুমে ঢুকে গভীর কণ্ঠে বলে, বস এরপর কি করবেন ভাবলেন? উনি কিন্তু ওই লোকটাকে আটকে রেখেছে, কিন্তু এতে তো ওনার নিজেরই জানি আমি। এসব আমার বহু আগে জানা শেষ, চিন্তা করো না, আমি আছি, কিছু হবে না। তুমি শুধু নজরে রাখো সেফটি যেন কোনো কমতি না হয়। আর বস আরেকটা কথা ছিল, ওরা নাকি কিডন্যাপিংয়ের প্ল্যান করেছে। সেটাও বুঝতে পেরেছি, আরও করতে দাও, এরপরে খেলাটা না হয় আমি দেখাবো। কিন্তু বস জাস্ট লেট। লোকটা হাতের ইশারায় কক্ষ ত্যাগ করে অন্য লোকটি। দুপুর 1টা, কড়া রোদে পড়ে যাচ্ছে পরিবেশ। যতই বৃষ্টি হোক তবুও গরম কোনো নাম নেই। ব্যবসা একটা গরম ছড়িয়ে পড়েছে আশেপাশে। এই গরমের ভিতরে বড় একটা অ্যাপার্টমেন্টে, যেটার কাজ এখনো শেষ হয়নি, সেরকম একটা বিপজ্জনক জায়গা সত্যও বানানো রূপটপে চেয়ারে বেঁধে রাখা হয়েছে একজন মহিলাকে। হাতে পাথা, মুখ বাঁধা, তবে চোখে রয়েছে অন্যরকম ঔজ্জ্বলতা, তাতে বিন্দু পরিমাণ ভয়ের চিহ্ন নেই। চোখের কোনায় রয়েছে পৈশাচিক এক অনুভূতি যা ব্যক্ত করা কঠিন। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে কিছু উটকো গুন্ডা পান্ডা, পাহারা দিচ্ছে কারো আসার অপেক্ষায়। 5 মিনিট পর সেখানে দুজন মানুষের পদধ্বনি শোনা যায়। এদিকেই আসছে একজন পুরুষ আরেকজন মহিলা। এই দুজনকে দেখে চিন্তা 1 সেকেন্ডের সময় লাগেনি বস চেয়ারে বসা মহিলাটি। বাঁধা নারীটিকে দেখে বাকি দুজন শয়তানি হাসি দিয়ে পুরুষ লোকটি বলে ওঠে, হাউ আর ইউ বিউটি? I missed you so much. Today I bring you here to celebrate a party. I hope you will enjoy it too. মিস্টার জেনানের এই নোংরা কথাতেই তার চোখের তীক্ষ্ণতা কমে না। তীক্ষ্ণ চোখে ধারালো দৃষ্টিয়াত্ত করে সে নওরিন আর জেনানের দিকে তাকিয়ে আছে। নয়ন তারাকে এভাবে দেখে নওরিনের মনে শান্তির জোয়ার আসে। ঠোঁটের বাঁকা শয়তানি হাসি দিয়ে জেনানের দিকে তাকিয়ে বলে, তাহলে আপনি আপনার জিনিস পেয়ে গিয়েছেন, এবার যা ইচ্ছে করুন ওর সাথে। আমি আজ আসি। কাজ হয়ে গেলে সুখবরের ভিডিওটা পাঠিয়ে দেবেন ওই মিস্টার রাইমের ফোনে। আমাকেও খবরটা তাড়াতাড়ি দেবেন। ইস, আমি আর অপেক্ষা করতে পারছি না। এত বড় পাওয়ারফুল মাফিয়ার বউ কিনা এত সহজেই আমাদের কাছে এসে পড়লো, আর বেচারা কিছু করতে পারলো না, জানতেও পারলো না। আহারে, টু। ডোন্ট ওয়ারি, যা খবর আমি এক্ষুনি করে ফেলবো, নাইলে ধরা পড়ে গেলে আজ আর বাঁচতে পারবো না। গুড জব, তাহলে আমি আসি, টাটা। তারার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে হাতের কয়েকটা আঙুল নাড়িয়ে বিদায় জানালো নওরিন। হাই হিলের আওয়াজে বাঁচতে বাঁচতে চলে গেল সেখান থেকে। নওরিন চলে যাওয়ার পর জেনান ওই বদনজর দিয়ে তাকালো তারার দিকে। লোভতর দৃষ্টিতে বিভোর হয়ে জিভ দিয়ে বাজে ভাবে নিজের ঠোঁট ভেজালো। ডান হাতের তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁট ঘষতে ঘষতে বিচ্ছিরি একটা ঠোঁট কামড়ালো। তারপর পা থেকে মাথা অব্দি চোখ বুলাতে থাকলো। কালো রঙের লেডিস ফর্মাল পোশাকে পরিহিত তারাকে আজ আসলে ধন্যবান্য কোনো ব্যবসায়ী মহিলা লাগছে। আর চোখের তীক্ষ্ণতায় তাকে প্রচণ্ড ক্ষমতাবান বলেও মনে হচ্ছে। দেখে মনে হয় এই নয়নতারা নামক মহিলাটি সাধারণ কেউ নয়, কোনো দেশত্বা বৈশিষ্ট্য ব্যক্তি। জেনান ধীরে ধীরে লোবাতুর দৃষ্টি আর শয়তানি হাসি নিয়ে তারার দিকে এগোতে থাকে। ডান হাতের তর্জনী দিয়ে খারাপভাবে তারার মুখ স্পর্শ করে। তারার মুখের বাঁধন খুলে দিয়ে দাঁত বের করে প্রশস্ত হাসি দেয়, কিন্তু তারার দৃষ্টি তখনও সামনের দিকে স্থির, যেন সে কিছু টেরই পাচ্ছে না কি হচ্ছে তার সাথে। এমনকি ওই নিঃশ্বাসের ছুটে ফোটাও অস্বাভাবিকতা নেই। হয়তো সেখানে কোনো প্রশ্নই আসে না। তার অনুভূতিহীন চেহারা দেখে জেনান বেটরুপের হাসি দিয়ে বলে, মিস্টার রিমের ওয়াইফ মানে মনে হয় আমার সাথে এনজয় করতে রেডি। এই কথা বলে জেনান তারার 2 বাহু ধরে তাকে দাঁড় করিয়ে দেয়। নিজের মুখটা একদম তারার গলার কাছে নিয়ে জোরে নিঃশ্বাস টানে, যেন তারা ভয় পায়, দুর্বল হয়ে যায়। কিন্তু তারা স্থির, তার চক্ষু স্থির, চোখের চাহনি স্থির, ঠিক যেন কোনো কাঠের বোতল। পিছনে 2 হাতে বাঁধা তারা ঠিক আরামে দাঁড়ানোর মতোই দাঁড়িয়ে আছে।
পরনে কোনো ব্লেজার নেই আজ, আছে শুধু সাদা শার্ট, তার সাথে কালো ফর্মাল প্যান্ট আর কালো কোটি যেটা কোমরের নিচ পর্যন্ত নেমেছে। তারাকে এত কনফিডেন্স সহ দেখে জেনান আর নিজের লোভ সামলাতে পারছে না। লোভ সামলাতে না পেরে এক হাত দিয়ে কপালে ডলে ডলে বলে, আই লাইক ইউর কনফিডেন্ট, ইউর পার্সোনালিটি ইজ ভেরি অ্যাট্রাকটিভ। নো ওয়ান্ডার দিস ইজ ওয়ে হোয়াই মিস্টার রেইন ম্যারিড ইউ, অ্যান্ড আই কান্ট ইভেন ডিনাই দ্যাট ইউ আর টু মাচ সেক্সি। জেনানের কথাগুলো তারা কানে শির দ্বারা বেয়ে নিচে নেমে গেল। তারা ভয় পেল না, শুধু তীক্ষ্ণ চোখে জেনানের চোখের দিকে তাকিয়ে সে নিজেও বাঁকা পৈশাচিক হাসি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, রেডি টু টাই। কথাটা বলতে দেরি আছে, তারা জেনানকে লাথি দিয়ে শুয়ে ফেলতে দেরি নেই। তারার কালো হাই হিলের লাথিতে ভয়ঙ্করভাবে ব্যথা পেল জেনান। শুয়ে পড়তেই তারা নিজের ডান পায়ের হাই হিল ঠিক জেনানের বুকের মধ্যে বাঁধিয়ে দিল। রক্তের ফোয়ারা বইতে লাগলো জেনানের বুক থেকে। ধারালো হাই হিলের এমন অপ্রত্যাশিত আক্রমণ ঠাউর করতে পারেনি জেনান, কিন্তু বিপদ বুঝতে পেরে ঝাটকা মেরে তারার পা নিজের উপর থেকে সরালো। হাত বাঁধা থাকার কারণে তারাও ব্যালেন্স করতে না পেরে পেছনে চেয়ারটাতে আবার বসে পড়ল। আর জেনান নিজের বুকে হাত দিয়ে কাশতে থাকলো। কাশতে কাশতে ওর গলা দিয়ে রক্ত বের হয়ে গেল। বাকি গুন্ডাগুলো এসব দেখে ওদের দিকে ছুটে এলো। তড়িঘড়ি করে জেনানকে উঠালো। জেনান তার রাগি চোখ দিয়ে পারে না তারাকে গিলে খায়। আর তারা এমন জোরালো পৈশাচিক হাসিতে ফেটে পড়ে যে তার গগন কাঁপিয়ে ফেললো। জেনানও তারার এই রূপ থেকে ভয়ে হয়ে যায়, স্তম্ভিত। ওপর গুন্ডাগুলোর মাথার উপর দিয়ে যেতে থাকে সব কিছু। ঠিক তখনই আকাশে হেলিকপ্টারে পাখা ঝাপটানোর আওয়াজ শুনতে পাওয়া যায়। একসাথে এতগুলো হেলিকপ্টার সব এখানে আসছে। এগুলো থেকে জেনান আর তারা কারোরই বুঝতে বাকি নেই যে এখানে কার আগমন ঘটেছে। এসে গিয়েছে সে। ভয়ে বারবার চক্ষু ঢোক গিলেছে জেনান। তবে তারা তীক্ষ্ণ চোখে ঠোঁটের কোণে পাকা হাসি নিয়ে সেদিকেই তাকিয়ে আছে।